ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? অন্ধকার রাত, চারদিকে ঝিঁচি পোকার ডাকের শব্দ, নীরব রাস্তা, আশেপাশে কোনো মানুষ নাই। এই শহরটা অনেকটাই নীরব হয়ে গেছে। রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হেঁটে যায় ভয়ঙ্কর মাফিয়া শানু। শানু ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে সময় রাত 3টা বেজে 14 মিনিট। হঠাৎ শানুর কানে কিছু একটার শব্দ ভেসে আসে। শানু ঘাড় ঘুরিয়ে চেয়ে দেখে ডান পাশের গলিতে কিছু ছেলেপেলে কাকে যেন আটকিয়ে বেদমভাবে মারধর করছে। শানু একটু এগিয়ে যায়। 5 জন ছেলে লোকটাকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। ভাই, এখানে কি হয়েছে? এই লোকটাকে এইভাবে মারছেন কেন? ওদের মধ্য থেকে একটা ছেলে বলে। এই কে রে তুই? আর তোকে বলতে হবে কেন মারতেছি? হ্যাঁ, বলতে হবে। আর একটা ছেলে বলে। বাঁচতে চাইলে এখান থেকে চল। শানু মুচকি হেসে বলে, তোরা মারবি আমাকে? হাসি পেল রে। ছেলেগুলো অবাক হয়ে শানুর হাসি শুনছে। তাদের কাছে মনে হচ্ছে এই হাসিটা আরও আগে কোথাও শুনেছে। ওরা ফোনের টর্চ জ্বালিয়ে দেখে শানু ভাই তাদের সামনে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর মুখ থেকে হালকাভাবে বের হয়, শানু ভাই। কি রে, মুখ দেখেই হাওয়া বেরিয়ে গেল তোদের? ছেলেগুলো শানুর পায়ে ধরে বলে, ভাই মাফ করে দেন, চিনতে পারি নাই আপনাকে। আমরা জানি ভাই, আপনার সাথে কেউ গলা উঁচু করে কেউ কথা বললে আপনি তাকে বাঁচিয়ে রাখেন না। ভাই প্লিজ মাফ করে দেন আমাদেরকে। যা, মাফ করে দিলাম। এই গলির পাশে যেন তোদেরকে আর না দেখি। আর দেখবেন না ভাই। ছেলেগুলো দৌড়ে পালায়। এটা দেখে শানু মুচকি হাসে। ধন্যবাদ ভাই। শানু কারো ধন্যবাদ নিয়ে চলে না। লোকটা ভয় পেয়ে চলে যায়। শানু বাসায় চলে আস্তে আস্তে ফজরের আজান দিয়ে দেয়। অজু করে নামাজ পড়ে শানু ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে খেয়ে আবার রুমে চলে আসে। একটু পরে হঠাৎ শানুর ফোন বেজে ওঠে। নাম্বারের দিকে তাকিয়ে দেখে আলম কল দিয়েছে। হ্যাঁ, বল। ভাইয়া, কামরুল মির্জা আজকে রাত 9টায় বাংলাদেশে আসছে। বড় একটা ড্রাগসের ডিল হবে। শানু মুচকি হেসে বলে, কোথায় বসবে? ভাইয়া, টলারের মোড়ে বড় অফিসের বসে তারা কথা বলবে রাত 10টায়। ওকে, ভালো থাকিস। ডাকলে সাথে সাথে চলে আসবি। ওকে ভাই। শানু কল কেটে দেয়। কামরুল মির্জা, অনেক হয়েছে, আর না, তোর দিন শেষ। সোজা উপরে যাওয়ার সময় হয়ে গেছে তোর। শানু আসাদকে কল দেয়। ভাই বলো। আমার বাসায় আয়, তাড়াতাড়ি। এখন আসছি ভাই, আমি আর মহিব। একটু পরেই তারা দুজনে চলে আসে। শোন, আজ রাতে কামরুল মির্জা বাংলাদেশে আসতেছে। আসাদ, তোকে বলি, টলার মোড়ে বড় অফিসের চারকানিতে 4টা C-76 বোম ফিটিং করে আয়। ওরা এখনও বুঝতে পারে নাই, আমি জেনে গেছি। সময় তোর 2 ঘন্টা। এই সময়ের ভিতরে কাজ শেষ করে চলে আসবি। ওকে ভাই। আসাদ, চলে আয়, মহিব বলে। ভাই আর আলো দেখানো যাবে না, এবার অন্ধকার বানিয়ে দিন। কামরুল মিরাজকে আমাদের বাবা মাকে মেরেছে কুত্তার বাচ্চাই। সময় রাত 9টা। কামরুল মির্জা বিমান থেকে নেমে সোজা চলে যায় টলার মোড়ে বড় অফিসে। তোদের সবাইকে বলি, খুব খেয়াল করে নজর রাখবি চারপাশে। শানু টের পেলে কেউ বাঁচতে পারবে না। সবাই সতর্ক হয়। আসাদ, মহিব, আলম, শানু বসে আছে রুমে। সবার কোমরেই পিস্তল কোজা। শানু বলে, আসাদ আর আলম, তোরা 2জন চলে যা। সাথে গ্যাংয়ের সব লোক নিয়ে যাবি। চারদিকে ঘেরাও করে রাখবি। আর অফিসের 500 হাত পিছনে থাকবি। C-76 বোম ফিটিং করা আছে, সবাইকে বলে দিবি। ওকে ভাই। ওরা 2জনে চলে যায়। মহিব, আমার M70 অটো মেশিনটা নিয়ে বাইরে চলে আয়। ওকে ভাই। রাত 10টা। বড় ছাদে দাঁড়িয়ে আছে শানু। মেশিন তাক করা। কামরুল মির্জার অফিসের চারদিকে সব লোক ছড়িয়ে পড়া। শানুর পাশে মহিব, অন্য ছাদে আসাদ আর আলম। মেশিন হাতে শানু দাঁড়িয়ে আছে। ঠাস করে মেশিন থেকে একটা বুলেট ছাড়ে কামরুলের অফিসের নিচ কানিতে। সাথে সাথেই ব্লাস্ট। কামরুলের সব লোক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কামরুল মির্জার সব লোক মারা যায়। শালা, আমার জীবন থেকে আমার মা বাবাকে কেড়ে নিয়েছিস, আর তুই ভেবেছিস তোকে আমি বাঁচিয়ে রাখবো? তা হবে না। কিরে মহিব, কেমন দিলাম? কামাল করে দিছো ভাই, সুজা পরপারে চলে গেছে শালাই। অনেক শান্তি পাইতেছি রে। সবাইকে বলে দে চলে যেতে। আর কালকে চতরা কলেজের একটা অ্যাডমিশনের ব্যবস্থা করবি। কেন ভাই, কলেজে অ্যাডমিশন কেন? যা বলেছি তাই করবি। ওরা 4জন বাসায় চলে আসে।
মহিব, আসাদ, আলম তারা তাদের বাসায় চলে যায়। শানু রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমের দিকে পা বাড়ায়। পায়ে পানির ছিটা পড়তেই শানু অতীতে ডুব দেয়। অতীত, মা ছেলের মাঝে কথার কাটাকাটি। শাওন বলে, মা, আমি বিয়ে করতে পারবো না। এবার তোর কোনো কথাই আমি শুনবো না, বিয়ে তোকে করতেই হবে। মা, আমি বিয়ে করতে পারবো না। আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আমারও একটা পছন্দ অপছন্দ আছে। আমার সিদ্ধান্ত না নিয়ে তোমরা আমার বিয়ে ঠিক করতে পারো না, এটা অন্যায়। আমাকে আর কিছুদিন সময় দাও। ওকে দিলাম। সকালবেলা, মা, আমি গেলাম। খেয়ে যা, রান্না শেষ। না মা, ক্যান্টিনে খেয়ে নেব, লেট হয়ে যাচ্ছে। শাওন বাসা থেকে বের হয়ে কলেজের উদ্দেশ্যে। কলেজে গিয়ে দেখে ইকবাল বসে আছে একা একা। শাওনকে দেখে ইকবাল বলে, কি রে দোস্ত, তোর কি অবস্থা? কালকে আড্ডা আসলে না কেন? আর বলিস না, মা পাগল করে দিচ্ছে বিয়ের জন্য। যাক, তাহলে একটা বিয়ে খেতে পারবো। শালা আমি আছি আমার প্যারায়, আর তুই আছিস বিয়ে খাওয়া নিয়ে। দোস্ত, এটা কি রে, মেয়ে নাকি পরি রে? দোস্ত একদম ঝাক্কাস। ইকবালের কথা শুনে শাওন পিছনে তাকায়। পুরাই ক্রাশ। আয় হায়, এ তো দেখি পরিচয়ও সুন্দর। আহ, কি মায়াবী চোখ, পাতলা ঠোঁট, কলেজ ড্রেসে দারুণ লাগছে। কি রে ইকবাল, এই মেয়েকে তো আগে এই কলেজে দেখি নাই। নতুন আসছে মনে হয়, দেখ আমাদের দিকেই আসছে মনে হচ্ছে। হ্যালো ভাইয়া, সেকেন্ড ইয়ারের ক্লাসরুমটা কোন দিকে বলতে পারবেন? সোজা গিয়ে বামে 101 নাম্বার রুম। ধন্যবাদ। শাওন এক ধ্যানে চেয়ে আছে মেয়েটার হাঁটার দিকে। রাখ দোস্ত, আমি তিথিকে জিজ্ঞেস করে আসি। ইকবাল চলে যায় তিথির কাছে। তিথি হলো ইকবালের গার্লফ্রেন্ড। শাওন ভাবে, হায় হায়, পছন্দের মানুষ পেয়ে গেছি, তাকেই আমার চাই। কি মায়া চোখে মুখে, পুরাই মায়াবিনী। কিরে, চোখ দিয়ে খেয়ে ফেলবি নাকি মেয়েটাকে? আগে বল, তিথি কি বলেছে? আরে বেটা, এই মেয়ে কালে অ্যাডমিশন নিয়েছে, আমাদের সেম ইয়ারে পড়ে। কি বলিস দোস্ত? তাকেই আমার চাই। আমার মায়াবিনী এটা, বিয়ে করলে তাকেই করব। তারা কথা বলতে বলতে ক্লাসের সময় হয়ে যায়। সবাই ক্লাসে চলে যায়। একটু পরেই ক্লাসে স্যার আসে। আজকে তোমাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দেই। মিলি, সামনে আসো। মিলি সামনে যায়। এ হলো মিলি, নতুন খুব ভালো স্টুডেন্ট, সবাই তার সাথে পরিচয় হয়ে নেও। মিলি নিজের সিটে এসে বসে। শাওন অপলকভাবে তাকিয়ে আছে মিলির দিকে। আহ, কি মায়া! চোখ দুটো যেমন সুন্দর, নামটাও তেমন সুন্দর। আমার মায়াবিনী হবে তুমি। একে একে তাদের সব ক্লাস শেষ হয়। বাইরে এসে শাওন মিলিকে বলে, হাই, আমি শাওন। হ্যালো, আমি মিলি। আমরা তো সেম ইয়ার, ফ্রেন্ড হতে পারি? মিলি অনেক ভেবে বলে। হ্যাঁ, কেন নয়? ব্যাস, তারা ফ্রেন্ড হয়ে গেল। তারা গিয়ে আম গাছের নিচে বসে। একটু পরেই ইকবাল এসে বলে, কিরে, ক্লাসে পরে তোকে পাই নাই, পিছন থেকে উধাও হয়ে গেলি। মিলি, পরিচয় করিয়ে দিই, এ হলো আমার কলিজার দোস্ত। হাই, আমি ইকবাল। আমি মিলি, সেম ইয়ার। এভাবেই কেটে যায় তাদের 1 মাস। তাদের মধ্যে অনেকটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। বাস্তব। শানু ওয়াশরুম থেকে বেরিয়ে গায়ে কাপড় দিয়ে নিচে আসে। নিচে এসে খেয়ে আবার রুমে চলে যায়। শানু ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় রাত 12:07। হঠাৎ শানুর ফোনটা বেজে ওঠে। ফোনের নাম্বারের দিকে চেয়ে দেখে নাম্বারটা তার চেনা। শানু মুচকি হেসে কলটা রিসিভ করে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, শানু, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিলি। মনে রাখিস, বাপেরও বাপ থাকে। তোকে আমি এমন মার মারবো, কবরের মাটিও তোকে দেখে ভয় পাবে। আরে রাখ তোর পকপকানি। এই শানুকে তুই চিনিস? এই শানু কি করতে পারে? আর আমি তো শুধু তোর বাপকে মেরেছি। অপেক্ষা কর, তোর বাপকে খবরের নিউজে দেখেছিস, তোকে দেখাবো সরাসরি। দেখা যাবে কে কাকে মারে। শানু কল কেটে দিয়ে জোরে হেসে দেয়। শানু ঘুমিয়ে পড়ে। সকালবেলা শানু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। খাওয়ার টেবিলে বসতে যাবে এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে। শাহিদা গিয়ে দরজা খুলতেই দেখে আসাদ আর মহিব। আয়, ভিতরে আয়। আসাদ আর মহিব ঘরে ঢোকে। ভাই, খবর কিছু দেখছো? শানু খবর দেখে না, খবর দেখায়। তোরা হয়তো এটা জানিস। ভাই। আয়, একসাথে খাবো। না ভাই, খেয়ে আসছি আমরা। তোদেরকে না বলেছি আমার বাসায় আসার সময় খেয়ে আসবি না, আমার সাথে বসে খাবি? ভাই, আজকে বাদ দাও।
শানু খাচ্ছে আর মহিব আর আসাদ বসে বসে গল্প করছে। শানু খেয়ে ওদের দুজনকে নিয়ে তার রুমে যায়। শানু বলে, শোন, সকালে আমার কাছে নতুন মানুষ কল দিয়ে থ্রেট দিয়েছে। এই কথা শুনে মহিব আসাদ হেসে দিয়ে বলে, ভাই এটা কি নতুন জোকস বললা নাকি? শানু করুণ সুরে বলে, জানিস আমার মা বাবাকে তারা মেরেছে, আমার কাছ থেকে তাদেরকে কেড়ে নিয়েছে। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। শানুর চোখে পানি টলমল করছে, এখনই ঝর্ণা পড়বে। মহিব বলে, ভাই আমাদের বাবা মাকে যারা মেরেছে তাদের একটা মানুষকে বাঁচিয়ে রাখা যাবে না? মহিব আর আসাদের বাবা মা নাই, তারা এতিমখানায় বড় হয়েছে। একদিন শাওন আর তার মা বাবা বের হয় ঘুরবে বলে। রাস্তা দিয়ে যাচ্ছিল তারা। শাওন দেখে এতিমখানার বারান্দায় দুইটা ছেলে শুয়ে আছে। শাওন বলে, মা, ওই যে দেখো দুইটা ছেলে বারান্দায় শুয়ে আছে। আমার তো কোনো বন্ধু নাই, তাদেরকে আমাদের বাসায় নিয়ে চলো। শাওনের এমন কথায় তার বাবা হেসে দেয়, সাথে তার মাও। আচ্ছা বাবা, তোমার কথাই হবে। সেদিন তারা তাদের দুজনকেই নিয়ে বাসায় আসে। শাওনের কোনো ফ্রেন্ড নেই। মহিব আসাদকে পেয়ে সে অনেক খুশি হয়। তাদেরকে শাওন ফ্রেন্ড ভাবে না, ভাবে তারা শাওনের ভাই। শাওনের বাবা মা মহিব আসাদকে অনেক আদর করে, মাঝে মাঝে নিজের হাতে তাদের তিনজনকেই খাইয়ে দেয়। সেই থেকে মহিব আসাদ শানুর সাথেই থাকে। আসাদ আর মহিব যখন বড় হয় তাদেরকে নিয়ে আয়ান আহমেদ বিদেশে চলে যায় বিজনেসের কাজে। আর আমার প্রিয় মায়াবিনী মুখটাও আমাকে ছেড়ে চলে গেছে, তার দেখা আজ পর্যন্ত পাইনি। কোথায় গেল আমার প্রিয় মায়াবিনী? ভাই চিন্তা করো না, মিলিয়াপু যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকি তবে সে একদিন ফিরে আসবেই। জানিস, ও অনেক কেয়ার করতো আমাকে। অতীত। কিরে শাওন, মন খারাপ কেন তোর? আমার মায়াবিনী আসে নাই এখনো। চলে আসবে, চিন্তা করিস না, মাত্র তো বন্ধুত্ব হলো। শাওন গেটের দিকে চেয়ে দেখে নীল একটা শাড়ি পরে মিলি কলেজের ভিতর ঢোকে। শাওনের মুখে হাসি ফুটে ওঠে। তা খেয়াল করে ইকবালও সেদিকে তাকায়। শাওন বলে, শালা তুই তাকাস কেন? শুধু আমি তাকাবো আমার মায়াবিনীর দিকে। শালা, আমারও ফ্রেন্ড মিলি, মনে রাখিস। মিলি তাদের সামনে এসে বলে, হে, তোমরা কেমন আছো? ভালো, তুমি? ভালো। শাওনের কি হলো, কথা বলছে না কেন? ইকবাল দেখে শাওন এক ধ্যানে মিলির দিকে চেয়ে আছে। মিলি যে তার সামনে আসছে তার কোনো হুঁশ নাই। ইকবালের ধাক্কায় শাওনের হুঁশ আসে। আরে মিলি, কেমন আছো? মিলি হাবার মতো চেয়ে আছে শাওনের দিকে। মিলি বলে, ভালো। তারা কথা বলতে বলতে ক্লাসের সময় হয়ে যায়। শাওন ভাবে, দুঃশালা, ক্লাসের সময়টা কেন হলো? আমার মায়াবিনীকে মন ভরে দেখতে দিল না। কিরে, কি ভাবিস, ক্লাসে যাবি না? তারা ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে সবাই যে যার মতো বাসায় যাচ্ছে। শাওন মিলির পাশে এসে বলে, মিলি, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। মিলি বুঝতে পারছে শাওন কি বলবে। মিলি আগে থেকে বুঝেছে শাওন তাকে পছন্দ করে, মিলিও করে, কিন্তু তা শাওন বুঝতে পারে না। শাওনকে প্রথম যেদিন দেখে মিলি, ওই দিন থেকে মিলি শাওনকে পছন্দ করে। দেখো মিলি, আমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না, আমি সোজা কথা বলতে পছন্দ করি। তাই বলি, মিলি, আমি তোমাকে ভালোবাসি। প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। মিলি মুচকি হাসে। মিলি বলে, কি দিয়ে প্রপোজ করছো? ফুল কই? ওকে দাঁড়াও, আমি এখনই ফুল নিয়ে আসছি। থাক, লাগবে না। আমিও তোমাকে পছন্দ করি। যেদিন তোমাকে ইকবালের সাথে দেখেছি, কিন্তু কথা বলতে পারি নাই। প্রথম কলেজে, বুঝোই। সত্যি বলছো তুমি? আরে পাগল। শাওন খপ করে মিলিকে জড়িয়ে ধরে, ছেড়ে দিয়ে বলে, সরি, আমি বুঝিনি, খুশির ঠেলায় জড়িয়ে ধরেছি। মিলি হেসে দিয়ে বলে, আরে পাগল, তুমিই তো আমাকে জড়িয়ে ধরবে, অন্য কেউ তো ধরতে পারবে না। আচ্ছা মিলি, তোমার বাসায় কে কে আছে? কেউ নাই। আমার দাদু আছে, আর আমার বাবা মা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আমি তখন অনেক ছোট, তারপর থেকে দাদুর কাছেই বড় হয়েছি। শাওন আর মিলি ওই দিন অনেক ঘোরাঘুরি করে বাসায় আসে। শাওন বাসায় আসতেই তার মা বলে, কি রে, আজকে এত দেরি হলো কেন? তোমার হবু বৌমার সাথে ঘুরে আসছি, তাই লেট হয়েছে। কি বললি তুই? কই আমার বৌমা, কই দেখা, একটু দেখবো আমার ছেলের বউকে। আরে মা, দম নাও, মাত্র হয়েছে। জানো মা, ও অনেক ভালো একটা মেয়ে। আমি তো প্রথম দেখাই প্রেমে পড়ে গেছি। হয়েছে, ফ্রেশ হয়ে আয়, খাবি। আর সময় পাইলে ওকে নিয়ে আসিস, একবার দেখবো। শাওন
ফ্রেশ হয়ে খেয়ে রুমে যায়, ভাবে ওকে একটা কল দেই। শাওন মিলিকে কল দেয়। হ্যালো, কে বলছেন? কি করো মায়াবিনীটা আমার? ওই মিয়া, ফাইজলামি করেন? হ্যাঁ, কে আপনি? আর কি সব হাবিজাবি বলছেন কল দিয়ে? ভুল জায়গায় কল দিয়েছেন, জান মিয়া। বলেই কল কেটে দেয় মিলি। শাওন অবাক হয়ে আছে। শাওন আবার কল দেয়। আরে আমি শাওন। কি তুমি? আর আমি এতক্ষণ কত কি বলে ফেলেছি, তুমি আগে বলবা না? আমি বলার আগেই তো কেটে দিলা। তারা কথা বলতে বলতে অনেক রাত হয়। বাস্তব। মহিব আর আসাদ চলে যায়। শানু রুমে বসে আছে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে নাম্বারটা তার চেনা। শানু মুচকি হেসে কলটা রিসিভ করে। ওপাশ থেকে বলে, এতক্ষণ লাগে কলটা ধরতে তোমার? কেন কল দিয়েছো সেটা বলে কলটা আবার কেটে দাও। কি হয়েছে, রেগে কথা বলছো কেন তুমি? তোমাকে বলার প্রয়োজন মনে করি না। দেখো, এমন করো কেন তুমি? দেখো নিশি, তুমি যা চাও তা কখনোই হবে না। আমি কে সেটা তুমি ভালো করে জানো, আর আমি একজনকে ভালোবাসি সেটাও তুমি জানো। নিশি হলো আমার কলেজের ফ্রেন্ড। হ্যাঁ জানি, কিন্তু সে তো আর এখন নাই। সে আছে, কোনো একদিন ফিরে আসবে সে। নিশি কল কেটে দেয়, ভাবে যতই লাফালাফি করো শানু, কোনো কাজ হবে না। লাস্টে আমাকেই ভালোবাসতে হবে তোমার। নিশি হেসে দেয়। শানু বসে আছে বারান্দায়, ঠোঁটে সিগারেট, হাতে মদের বোতল। নেশা নেশা চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2:43। শানু আস্তে আস্তে উঠে বিছানায় গিয়ে পড়ে। সাথে সাথেই ঘুমিয়ে যায়। সকালবেলা আজকে শানু কলেজে যাবে। অ্যাডমিশন নিয়েছে কালকের আগের দিন যা কথা ছিল, কিন্তু শানু যায় নাই। আজকে যাবে। শানু রেডি হয়ে তার প্রিয় বাইকটা নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। কলেজের গেট দিয়ে কলেজের ভিতর ঢোকে। এত গুণগান গাইতে পারি না, পুরাই ললিপপ বয়। শানু বাইক পার্ক করে কলেজের বারান্দায় যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে কারো ডাকের শব্দ ভেসে আসে তার কানে। এই হিরো। শানু পিছনে তাকিয়ে দেখে একদল ছেলে পেলে আস্তে আস্তে তাদের সামনে যায়। কিরে, হিরোর মতো বাইক নিয়ে কলেজে ঢুকে পড়লি? সামনে যে বড় ভাইরা বসে আছে তাদেরকে চোখে পড়ে না? সম্মান তো দিবি, তুই সম্মান না দিয়ে হিরোর মতো চলে যাচ্ছিস। তিশান হলো এই কলেজের সভাপতির ছেলে। ভাই খেয়াল করিনি। নতুন নাকি? কোন ইয়ারে? শানু মুচকি হেসে বলে, সেকেন্ড ইয়ারে। কিরে, কথা বলার আগে মুচকি হাসলি কেন? এই তিশান, শালায় বেশি ভাব নিতেছে। দেখতেছি তো। ওই তুই যা। শানু চলে আসে। কিরে, তুই তাকে যেতে দিলি কেন? শালায় বেয়াদবি করেছে। আরে পরে হবে তার খবর, দেখ কি করি আমি। ক্লাসরুমে ঢুকে দেখে অনেকগুলো মেয়ে বসে বসে গল্প করছে। তাদের মাঝে একটা মেয়েকে দেখে শানু হালকা মুচকি হাসে। মেয়েটা চোখ ফেরাতেই শানুকে দেখে কাছে গিয়ে বলে, শানু, তুমি কেমন আছো? ভালো, তুমি? ভালো। তো কলেজে কেন আসছো? কোনো কাজ আছে নাকি? না, অ্যাডমিশন নিয়েছি তোমাদের সেম ইয়ারেই। নিশি খুশি হয়ে বলে, সত্যি বলছো তুমি? হুম। নিশির সাথের মেয়েগুলো হাবার মতো তাকিয়ে আছে শানুর দিকে। নিশির বান্ধবী রূপা বলে, ইশকি হ্যান্ডসাম, পুরোই ললিপপ। একটু পরে ক্লাসে স্যার আসে। সব ক্লাস শেষ করে শানু আর নিশি একসাথে বাইরে বের হয়। দূরে দাঁড়িয়ে আছে তিশান তার বন্ধুদের নিয়ে। শানুকে দেখা মাত্রই ডাক দেয়, এই এদিকে আয়। শানু তাদের কথা মতো তাদের দিকে যায়। সাথে নিশিও আছে। কিরে, গার্লফ্রেন্ড নাকি? নতুন এসেই গার্লফ্রেন্ড পেয়ে গেলি? আর আমরা এত চেষ্টা করে পাই না, তুই এসেই পেয়ে গেলি? তিশান, বাজে কথা বলো না, বলে দিলাম। আরে মিয়া খলিফা, কয় কি এত তেজ কেন? ভাই কিছু বলবেন? যদি কিছু বলার থাকে বলেন, আমার যেতে হবে। শালা বেশি ভাব নাও, ভাবটা কিন্তু ভেঙে দিব। শানু অনেকটাই রেগে যায়, তাও সে রাগ কন্ট্রোল করে বলে, কি হয়েছে ভাই, এভাবে কথা বলছেন কেন? এই শানু, চলো তো। এই সানি, কই যাবি? বেড শেয়ার করবি নাকি? এত তারা কিসের? শানু রেগে যায়। খপ করে পিছন থেকে পিস্তল বের করে শ্যুট করে তিশানের পায়ে। সাথে থাকা ছেলেগুলো ভয় পেয়ে দৌড়ে পালায়। কলেজের সব ছেলেমেয়েরা তাকিয়ে আছে শানুর দিকে। শানু বলে, কিরে কেমন লাগে? এতক্ষণ কিছু বলি না দেখে এমন করেছিস, তাই না? নিশি কিছু বলে না। ভাই আমাকে মাফ করে দিন, এমন ভুল আর হবে না। যেই মানুষ শানুর সাথে গলা উঁচু করে কথা বলে তাকে আমি বাঁচিয়ে রাখি না। তিশান শানু নামটা শুনে কেঁপে ওঠে। প্লিজ ভাই, এবারের মতন মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারি নাই। যা, মাফ করে দিলাম।
তিশান সেখানেই বসে আছে। শানু আর নিশি বাইকে করে চলে যায়। নিশিকে তার বাসায় নামিয়ে দিয়ে শানু বাসায় চলে আসে। শানু ফ্রেশ হয়ে খাবারের টেবিলে গিয়ে বসে। খাবার মুখে দিতেই তার মায়ের কথা মনে হয়। অতীত। শাওন রুমে বসে আছে। তার মা নিচে যেতে ডাকে। শানু নিচে যায়। তার মা বলে, খাবি না? হ্যাঁ মা, খাবো। শাওনের মা তাকে খাইয়ে দেয়। শাওন খেয়ে রুমে চলে যায়। রুমে গিয়েই মিলিকে ফোন। আমার মায়াবিনী কি করে? কিছু করি না, তুমি কি করো? মাত্র খেয়ে রুমে এসেই তোমাকে কল দিলাম। খেয়েছো তুমি? না। কি খাও নাই কেন? কয়টা বাজে? এখন খাবো। শাওন কল কেটে দেয়। বাস্তব। শানু খেয়ে রুমে যায়। ঘড়িতে সময় 6টা বেজে 13 মিনিট। হঠাৎ শানুর ফোন বেজে ওঠে। কল রিসিভ করতেই ওপাশ থেকে আসাদ বলে, ভাই ইরফান আজকে বাংলাদেশে আসবে অনেক বড় একটা ড্রাগসের ডিল করতে। কয়টায় আসবে? আর ডিল হবে কখন, কোথায়? ভাই বাংলাদেশে ল্যান্ড করবে রাত 9টায় আর ডিল হবে 11টায় রাজিন্দাপুর খড়ায়। আমাদের সব লোককে খবর দে, টাওয়ারের পিছনে আসতে বল। আমি 8টায় আসছি। ওকে ভাই। শানু কল কেটে দেয়। মুচকি হেসে ভাবে, আমার এরিয়ায় ড্রাগসের কারবার। ইরফান, তুই আজকে দেখবি শানু কি করে। ড্রাগস। রাকিব, তুই ফারদিনকে কল দিয়ে খবর নে সব ঠিকঠাক আছে কিনা। ওকে বস। ইরফান কল দেয় রাজুর মির্জার কাছে। ভালো নাই রে, ভালো নাই। শানুর রক্ত দিয়ে গোসল করলে ভালো থাকবো। আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে। তার অস্তিত্ব আমি রাখবো না বাংলাদেশে। ভাই শান্ত হন, আমি আজকে বাংলাদেশে যাচ্ছি। কি, তুই বাংলাদেশে যাবি কেন? ভাই বড় একটা ড্রাগসের ডিল আছে। খুব সাবধান। ভাই। রাত 8টা। শানু দাঁড়িয়ে আছে ওর গ্যাংয়ের সবার সামনে। সবাইকে উদ্দেশ্য করে বলি, আমাদের দেশে কোনো ড্রাগস চলবে না। আজকে নাকি একটা ড্রাগসের ডিল হবে। সবাই আমার প্ল্যান মতো কাজ করবে। ওকে বস। রাত 10টা বেজে 39 মিনিট। শানু বসে আছে তার বাইকে। সবাই সবার জায়গা মতো দাঁড়িয়ে আছে। উপরে আসাদ আর মহিব স্নাইপার তাক করে দাঁড়িয়ে আছে। শানু দূর থেকে দেখে কিছু একটার আলো আসছে। সবাইকে বলে দেয় ফায়ার। ব্লুটুথ সবার কানে। সাথে সাথেই ফায়ার শুরু হয়। ইরফানের লোক সব মেরে ফেলে। বেঁচে আছে শুধু ইরফান আর রাকিব। তাদের দুজনকে নিয়ে যায় অন্ধকার একটা রুমে, চেয়ারের সাথে বেঁধে ফেলে। মহিব সামনে চেয়ার দেয়। সেই চেয়ারে বসে শানু। শানুর শহরে অভিনন্দন তোকে ইরফান। তোর তো দেখি বুকের পাঠা আছে। এই শানুর শহরে ড্রাগসের কারবার করিস। দেখ শানু, ভালোই ভালোই বলছি, আমাদেরকে যেতে দে, না হলে এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে। শানু ঠাস করে ইরফানের গালে একটা চর বসিয়ে দেয়। আরে শানু ভাই বল, আর কি বললি? পরিণতি ভয়াবহ হবে? হাসি পেল রে। এই শানুর সামনে কেউ গলা উঁচু করে কথা বলে তার জবান আমি বন্ধ করে দেই সারা জীবনের জন্য। তুই খুব বড় ভুল করতেছিস রে শানু, এর ফল খুব খারাপ হবে। শানু পিস্তল হাতে নিয়ে ইরফানের কপালে শ্যুট করে। ইরফানের মৃত দেহটা বাঁধা চেয়ারের সহ মাটিতে লুটিয়ে পড়ে। তা দেখে রাকিব খুব ভয় পায়। রাকিব বলে, আমাকে মারিস না, যেতে দে বলছি। যা, তোকে ছেড়ে দিলাম। রাকিবকে ছেড়ে দেয় শানু। সে চলে যায়। মহিব বলে, ভাই রাকিবকে ছেড়ে দিলেন কেন? আরে বেটা, এটা টোপ ফেললাম, বড় মাছ ধরবো এটা দিয়ে। ভাই কি বললেন কিছুই বুঝলাম না। আমিও কিছুই বুঝলাম না। কিছুদিন আগে বলেছিলাম একটা নতুন মানুষ কল দিয়েছিল আমার কাছে। হ্যাঁ মনে আছে। সেটাই কামরুল মির্জার ছেলে রাজু মির্জা। তার সাথেই থাকে ইরফান। তাই ইরফানকে মেরে ফেললাম এবং রাকিব থাকে ইরফানের সাথে। রাকিবকে দিয়েই ইরফানকে মারা খবরটা রাজুকে জানাবে। এতে রাজু রেগে যাবে, তাতেই আমার লাভ। এখন দেখবি রাজু আমার সাথে পাঙ্গা দেওয়ার জন্য পাগলা কুকুর হয়ে যাবে। এটাই টোপ বড় মাছের জন্য। ভাই তোমার মাথায় এত বুদ্ধি কীভাবে আসে? শানু মুচকি হেসে বলে, মাইন্ড থেকে আসে। এখন চল, বাসায় যেতে হবে। তোরা বাসায় চলে যা, আমি একটু ক্লাবে যাব। আর সবাইকে বলে দে নিজেদের জায়গায় চলে যেতে। সবাইকে বলে দেয়। সবাই যার যার জায়গায় চলে যায়। মহিবার আসাদ চলে যায় বাসায়। শানু একা একা বাইকে করে যাচ্ছে। হঠাৎ তার কানে মেয়ের চিৎকারের শব্দ ভেসে আসে। শানু বাইক থামায়, আশেপাশে চোখ বোলায়। কোথাও তো কাউকে দেখছি না। তাহলে এই শব্দটা কোথা থেকে আসছে? শানু সামনে যায়, গিয়ে দেখে একটা মেয়েকে 4জন ছেলে জোর করে
বাম পাশের গলির দিকে একটা রুমে নিয়ে যাচ্ছে। শানু দেখে বাইক থেকে নেমে আস্তে আস্তে সেই রুমের দিকে পা বাড়ায়। রুমের ভিতরে ঢুকেই শানু টাসকি খেয়ে যায়। দেখে এটা শাহিদা আপু, তার বাসার লোক। তার আর ক্লাবে যাওয়া হলো না। শানু সামনে যায় তাদের। কিরে, এখানে কি হচ্ছে? শানুর গলার আওয়াজ পেয়ে শাহিদা দৌড়ে এসে শানুর পিছনে লুকায়। কে রে তুই? তোদের বাপ। ভালোই ভালো বলছি, এখান থেকে চলে যা। আমাদের কাছে বাধা দিস না, না হলে মেরে গাড়ি চাপা দিয়ে দিব। শানু তাদের কথায় হেসে ওঠে। এই শানুকে মারার মতো মানুষ এখনো জন্ম হয় নাই। শানু নাম শুনে ছেলেপেলেগুলো কেঁপে ওঠে। তারা ভাবে আজকে তাদের শেষ দিন। ছেলেগুলো শানু ভাই বলেই সবাই পায়ে পড়ে যায়। ভাই মাফ করে দেন, আমরা বুঝতে পারি নাই, প্লিজ ভাই মাফ করে দেন। এই জীবনের আর এমন কাজ করব না। তোরা যদি অচেনা কাউকে ধরে নিয়ে আসতি তাহলে তোদের ছেড়ে দিতাম, কিন্তু তোরা যে আমার বোনকে ধরে নিয়ে আসছিস। ভাই ভুল। বলার আগে শানু পিছন থেকে পিস্তল বের করে 4টা বুলেট খরচ করে। 4টা লাশ পড়ে আছে রাস্তার পাশে। শাহিদা ভয় পায়। শানু আর শাহিদা বাসায় চলে আসে। শানু বলে, আপু তুমি বাইরে গিয়েছিলে কেন এত রাতে? ভাইজান, মাথা ব্যথার মলম শেষ হয়ে গেছে, তাই বের হয়েছি। তারপর ওই ছেলেগুলো এসে। শাহিদা কান্না করে দেয়। আর যেন রাতের বেলা ভুল করেও বাইরে না যাও। কিছু লাগলে কবির কাকাকে বলবা, উনি এনে দেবে। হুম। শানু তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে। ল্যাপটপে মিলির ছবি। মায়াবিনী, কোথায় গেলে তুমি? বাবা আমাকে হারিয়েছি, তোমাকেও হারিয়ে ফেলবো। কতই না ভালো ছিল সেই দিনগুলো। অতীত। মা আমি গেলাম। যা বাবা, দেখে শুনে যাস। শাওন কলেজের উদ্দেশ্যে বের হয়। কলেজে এসেই দেখে মিলি আগেই চলে আসছে। ইকবালের সাথে বসে গল্প করছে শাওন। মিলির পাশে গিয়ে বসে। কখন আসছো তুমি? এই তো 10 মিনিট হলো। কিরে, তোদেরকে এমন লাগছে কেন? তোদের দুজনের লক্ষণ তো ভালো দেখাচ্ছে না। শালা কেমন দেখাচ্ছে হে? ভালোবাসার মানুষের সাথে কথা বললে কেমন দেখায় আবার? ভালোবাসায় মানুষ মানে কি? মিলি শাওনকে মানা করে না বলতে, কিন্তু শাওন বলে দেয়, আরে বেটা তোর ভাবি মিলি আজকে থেকে। ইকবাল মিলির দিকে চেয়ে দেখে মিলি মুচকি হাসে, লজ্জাও পাচ্ছে। ও তাহলে তলে তলে এই কাজ করেও ফেলেছিস, আর আমি কিচ্ছু জানি না। ট্রিট দেবে, আয়। কিসের ট্রিট? ভালোবাসলে কি ট্রিট দিতে হয় নাকি? হ্যাঁ দিতে হয়, এবার চল। কিরে ইকবাল, নিশি আসে না কেন কলেজে? আজকে 5 দিন ধরেই আসে না। কিছু হয়েছে নাকি ওর? জানি না, চল ক্যান্টিনে ট্রিট দিবি। ইকবাল শাওনকে টেনে নিয়ে গেল ক্যান্টিনে। সাথে মিলিও আছে। তারা খেয়ে বের হয়, ক্লাসরুমে চলে যায়। ক্লাস শেষ করে বাইরে এসে শাওন বলে, মিলি মা বলেছে তোমাকে বাসায় নিয়ে যেতে। কি? আমি যাব তোমাদের বাসায়? হ্যাঁ, কি হয়েছে? মা তোমাকে দেখতে চেয়েছে। আমি যাব না, ভয় লাগে। আরে পাগলি, কিচ্ছু হবে না, চলো। শাওন মিলিকে নিয়ে তার বাসায় যায়। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই শাওনের মা দরজা খুলে দেয়। শাওনের মা বলে, কি রে শাওন, এই মেয়েকে? আরে আম্মু, মিলির কথা বলেছি তোমাকে। এই যে মিলি, তোমার হবু বৌমা। শাওনের মা অবাক হয়ে তাকিয়ে থেকে বলে, বাহ, আমার ছেলের পছন্দ আছে। আসো মা, ভিতরে আসো। মিলি শাওনের মাকে সালাম করে। সেদিন মিলি শাওনের মায়ের সাথে অনেক গল্প করে। তারপর শাওন মিলিকে বাসায় দিয়ে আসে। বাস্তব। এসব ভাবতে ভাবতে হঠাৎ শানুর ফোনটা বেজে ওঠে। শানু ভাবনার জগৎ থেকে ফেরে। শানু ফোনের নাম্বারের দিকে চেয়ে মুচকি হেসে রিসিভ করার পর ওপাশ থেকে বলে, কাজটা ঠিক করলি না, অনেক বেশি বেড়ে গেছিস তুই। চিন্তা করিস না, শীঘ্রই দেখা হচ্ছে আমাদের। শানু হেসে বলে, আমি প্রস্তুত, তোর অপেক্ষায় আছি আমি। এই রাজু সাধারণ মানুষ না, সেটা তুই ভালো করেই জানিস। শানু হেসে বলে, তুই তো ভালো জোকস বলতে পারিস। তুই আমার বাবাকে মেরে তোর জীবনের সবচেয়ে বড় ভুল করেছিস। এর ফল তোকে পেতেই হবে। আরে রাখ তোর জোকসের কথা। আমি কে তুই ভালো করে জানিস। হাজারে একটা মাল আমি। তোর তো 2টা পাখা গজিয়েছে পিছনে, সেই পাখাগুলো কেটে দিলেই হবে। তুই বেশি উঠতেছিস। দেখা যাক কে কার পাখা কাটে। রাজু কল কেটে দেয়। শানু মুচকি হেসে সকালবেলা। শানু ঘুম থেকে উঠে খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। আজকে বাইক নাই, রিক্সা নিয়ে কলেজের পাশে নেমে যায়। কলেজের গেট দিয়ে ঢুকতে যাবে এমন সময়
কারো সাথে ধাক্কা লাগে। ঠাস করে একটা চর বসিয়ে দেয় শানুর গালে। শালা চোখে দেখিস না? শানু রেগে যায়, রাগ কন্ট্রোল করে বলে, ভাই দেখতে পাইনি। তাড়াহুড়া করে ঢুকতে গিয়ে ধাক্কা লেগে যায়। যা সামনে থেকে। শানু মাথা নিচু করে ঠোঁটে হালকা হাসি দিয়ে চলে আসে কলেজের মাঠে। দূর থেকে নিশি দেখে দৌড়ে আসে। নিশি বলে, এত লেট হলো কেন? এমনি। আচ্ছা নিশি, ওই যে ছেলেটা দেখতে পাচ্ছ, তাকে চেনো তুমি? হ্যাঁ, কেন? কে ছেলেটা? এই কলেজের চেয়ারম্যানের ছেলে মারু। ও আচ্ছা, চলো, ক্লাসের লেট হয়ে যাচ্ছে। একটা কথা বলি, শোনো। বলো। চলো না ঘুরতে যাই। তুমি তো আমাকে ভালোবাসতে চাও না, ঘুরতে তো যেতে পারি ফ্রেন্ড হিসাবে। কালকে যাব। সত্যি বলছো তো? দুজনে ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে নিশি চলে যায় তার বাসায়। শানু রাস্তা দিয়ে হেঁটে সামনে গিয়ে রিকশায় উঠবে, এমন সময় কিছু ছেলে তার রাস্তা আটকায়। শানু বলে, কি ভাই, রাস্তা আটকালেন কেন? তুই কোন গ্যাংস্টার রে? তুই কালকে ভাইয়ের পায়ে গুলি করলি কেন? আজকে তোকে মেরেই ফেলবো। শানু মুচকি হেসে বলে, দেখ ভাই, এখানে ঝামেলা করিস না, ভালো করে বলছি এখান থেকে চলে যা। না গেলে কি করবি তুই? শানু ছোট্ট একটা SMS দেয় মহিবের ফোনে। কিছুক্ষণ পরে আসাদ, মহিব চলে আসে। ভাই কি হয়েছে? এই তোরা ভাইকে রাস্তায় আটকে রাখছিস কেন? এই তুই আবার কে রে? ওই শামীম সব কয়টার খবর করে দেয়। আরে রাখ, এত পাগল হয়েছিস কেন মহিব? হ্যাঁ ভাই বলো। আমি বাসায় যাই, ওদেরকে বুঝিয়ে দে আমি কে। শানু চলে আসে সেখান থেকে। শালা তোরা ভাইকে রাস্তা আটকাইছোস? এত বড় বুকের পাটা তোদের? তোরা শানু ভাইকে থ্রেট দিছোস? মহিব পিস্তল বের করে দুইটা ছেলের হাতে গুলি করে। সাথে থাকা ছেলেগুলা দৌড়ে পালায়। দুইটা ছেলে একসাথে বলে, ভাই আমরা চিনতে পারি নাই, ভাইকে আমাদের জীবনটা ভিক্ষা দেন ভাই। যা, ছেড়ে দিলাম, নেক্সট টাইম যেন এমন ভুল আর না হয়। আসাদ চল। মহিব আর আসাদ চলে আসে শানুর বাসায়। শানু বলে, শোন, কলেজের চেয়ারম্যানের ছেলে মারুফকে তুলে নিয়ে আয়, নতুন গোডাউনে নিয়ে বেঁধে রাখ, আমি আসতেছি। মহিব আর আসাদ প্রশ্ন চোখে চায় শানুর দিকে। যা বলেছি তাই কর। মহিব আর আসাদ চলে যায়। রাত 10টা। চেয়ারে বসে আছে শানু, সামনে চেয়ারে বাঁধা মারুফ। শানু বলে, কোন হাতে যেন আমাকে থাপ্পড় দিয়েছিলি? কি বললেন ভাই? এটা শালা বান্দির বাচ্চা তোমাকে থাপ্পড় দিয়েছে? ভাই আগে কেন বলে নাই আমাদেরকে? তাকে ওইখানে পুঁতে রাখতাম। শান্ত হ আসাদ। কি রে, কোন হাতে দিয়েছিলি থাপ্পড় আমাকে? ওই ডান হাতটা, তাই না? জীবনে যেন খাবার তুলে না খেতে পারিস, সেই কাজটাই করে দিচ্ছি। মহিব ভাই, আমার প্রিয় চাইনিজ কুড়ালটা নিয়ে আয়। মহিব চলে যায় কুড়াল আনতে। দেখ, ভালো হবে না বলে দিলাম। আমার বাবা যদি একবার জানে তুই আমাকে তুলে এনেছিস, তুই বাঁচতে পারবি না। ভালো করে বলি, যেতে দে আমাকে, না হলে খুব খারাপ হবে। শানু মুস্কি হেসে বলে, এই শানু কাউকে ভয় পায় না, ভয় দেখায়। শানু নামটা শুনে মারুফ অবাক হয়। সে ভাবে আজকে তার আর বাহিরের আলো দেখা হবে না। ভাই এই নাও। শানু কুড়াল হাতে নিয়ে ঘুরিয়ে দেখে, ধপ করে একটা কোপ দিয়ে মারুফের হাতের 5টা আঙ্গুল কেটে ফেলে। মারুফ চিৎকার করে, কিন্তু তার চিৎকার বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। চারদিকে ইটের গাঁথনি, কোনো জানালা নাই, শুধু আছে ভিতরে ঢোকার মতো একটা শাটার। সেই শাটারও এখন বন্ধ। ভাই তাকে এভাবে কিছু না করে হাতটা কেটে দাও। ভাই প্লিজ মাফ করে দিন, এবারের মতো। আমি আপনাকে চিনতে পারি নাই। কিছুক্ষণ আগে কি জানি বললি, তোর বাপ চেয়ারম্যান, আমার নাকি খবর করবি? আরে তোর বাপের মতো চেয়ারম্যান এই শানুর বাম পকেটে থাকে। ভাই ভুল হয়ে গেছে, মাফ চাই ভাই। আমি জানতাম না তুমি যে শানু ভাই। জেনেও তো বললি আমাকে নাকি খবর করে দিবি। এই বলে শানু মারুফের হাতটা কেটে ফেলে। শানু বলে, শোন, তোকে মারলাম না, কলেজে যেন তোকে আর না দেখি। অন্য কলেজে গিয়ে অ্যাডমিশন নিবি, এই কলেজে যেন তোকে আর না দেখি। রাত 12টা। নীরব রাস্তা। ডান পাশে কুকুরের ডাক শোনা যাচ্ছে। রাস্তায় মানুষ নাই, হাতে মদের বোতল, মুখে সিগারেট। গুনগুন করতে করতে রাস্তা দিয়ে শানু হেঁটে হেঁটে বাসায় যায়। হঠাৎ পুলিশের গাড়ির হর্নের শব্দ পায় শানু। মদের বোতল তখনও হাতে, সিগারেট শেষ হয়ে গেছে। পুলিশের গাড়ি শানুর সামনে দাঁড়ায়। এই এত রাতে রাস্তায় কি করিস রে? হাতে আবার মদের বোতল? শানুর মুখ স্পষ্টভাবে
দেখা যায় না। শানু বলে, স্যার, এটা খেলে অতীতের কথা ভুলে থাকতে পারি। পুলিশ হঠাৎ থমকে যায়। তার মনে হচ্ছে এই মুখের কণ্ঠটা তার খুব চেনা। পুলিশ লাইট জ্বালিয়ে শানুর মুখে ধরে। লাইট ধরতেই পুলিশ ঠাসকি খায়। আরে, এটা তো শাওন। পুলিশটা গিয়ে শানুকে জড়িয়ে ধরে। দোস্ত, তুই বেঁচে আসিস? তোকে কত খুঁজেছি, কোথাও পাই নাই। আরে স্যার, কি করছেন? কে আপনার দোস্ত? তুই আমাদেরকে চিনতে পারিসনি? আমি ইকবাল। শানু থতমত খেয়ে যায়। ইকবাল আসবে কোথা থেকে? শানু ভালো করে চেয়ে দেখে এটা ইকবাল। শানু জড়িয়ে ধরে বলে, দোস্ত তুই? দোস্ত, তোকে কত খুঁজেছি, পাই নাই রে। কই ছিলি তুই? একটা বার আমার কথা তোর মনে পড়ে নাই? সাথে থাকা পুলিশগুলো অবাক হয়ে আমাদের দিকে চেয়ে আছে। ইকবাল সারিয়ে বলে, দোস্ত, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, পরে ইন্ডিয়ার হাসপাতালে থাকতে হয়েছে 3 মাস। এই 3 মাস নাকি আমার ট্রিটমেন্ট চলেছে। আমার নাকি 3 মাস পর সেন্স ফিরেছে। তখন আমার কিছুই মনে ছিল না। পরে সেখান থেকে এসে শুনি তোর বাবা মা খুন হয়েছে। পরে তোকে অনেক খুঁজেছি, পাই নাই। এই 3টা বছর তোকে খুঁজেছি। আমার বাবার ইচ্ছা ছিল পুলিশে চাকরি করাবে আমাকে, তাই লেখাপড়া শেষ করে পুলিশের চাকরিতে জয়েন করেছি। আমি ভাবতেও পারিনি তোকে এভাবে পেয়ে যাব। শাওন দোস্ত, তুই কোথায় ছিলি? এই নামে ডাকিস না আমাকে, আমার নাম শানু। ইকবাল শানু নাম শুনেই ক্ষেপে ওঠে। ইকবাল বলে, দেশের মারাত্মক আন্ডারওয়ার্ল্ডের কিং শানু ভাই। ইয়েস দোস্ত, এই শহরে ভালো হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু কিছু নোংরা মানুষের কারণে হিংস্রতার রূপ নিয়েছি। সেই নোংরা মানুষদের শেষ না করতে পারলে আমার বাবা মার আত্মা শান্তি পাবে না। চোখে পানি টলমলো করছে। এখনই ঝরে পড়বে সেই চোখের টলমলো পানি। এই পথ থেকে ফিরে আয় দোস্ত। না দোস্ত, আমার মা বাবার খুনিদের রক্ত দিয়ে গোসল করেই আমি এই পথ থেকে সরব। দেখ দোস্ত, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আইন আছে, তুই কেন এসবে যাবি? এই শহরের আইনের লোকেরা প্রতি রাতে দিনে টাকার কাছে বিক্রি হয়। অনেক আইনের কাছে গিয়েছি, তারা আমাকে লাথি দিয়ে বের করে দিয়েছে। আমার প্রতিশোধ আমি নিজেই নেব, সেদিন প্রতিজ্ঞা করেছি। বুঝলাম, কিন্তু তুই এতদিন কই ছিলি? মা বাবা মারা যাওয়ার পর ইতালি গিয়েছিলাম। আমার 2 ভাই ছিল, তোকে বলেছিলাম, মহিব, আসাদের কথা। তাদের কাছেই ছিলাম। বাবা মার খুনের প্রতিশোধ নিতেই আস্তে আস্তে হয়ে যাই শাওন থেকে শানু ভাই, মারাত্মক আন্ডারওয়ার্ল্ডের কিং শানু ভাই, যার ভয়ে আন্ডারওয়ার্ল্ড কাঁপে। তুই ঢাকায় কেন? পোস্টিং হয়ে আসছি। আচ্ছা শোন, এই যে আমার বাসার ঠিকানা, তুই কাল 4টায় আমার বাসায় আসবি। ওকে দোস্ত, ভালো থাকিস। ইকবাল চলে যায়। শানু বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে। শানুর চোখ যায় তার মা বাবার ছবির দিকে। ছবির কাছে গিয়ে বলে, মা, তোমাদের ছাড়া আমার ভালো লাগে না। জানো মা, তোমাদের খুনি কামরুল মির্জাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। তুমি তো আমাকে বলতে আমি নাকি তোমার লক্ষ্মী ছেলে। সেই লক্ষ্মী ছেলেটা আজ বড় মাপের মাফিয়া মা। অতীত। তুই আমার লক্ষ্মী ছেলে। জানিস শাওন, তোর মামাকে আমি অনেক আদর করতাম, কিন্তু তোর মামা অনেক দুষ্টামি করত, পুরো বাসা মাথায় করে রাখতো। মা, তুমিও চাও আমি দুষ্টুমি করি মামার মতো? পাগল ছেলে আমার, তুই তো বড় হয়েছিস, এখন দুষ্টামি করার সময় আছে নাকি? আচ্ছা, মিলি কেমন আছে রে? ভালো মা। বাবা কবে আসবে? ও, তোকে বলতে ভুলেই গিয়েছি, তোর বাবা সামনের সপ্তাহে আসবে। কি সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি, তোর বাবা আসলে তো তুই আমাকে চোখেই দেখিস না, সারাদিন বাবাকে নিয়েই পড়ে থাকিস। তোমরা দুজনেই আমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। মা, মহিব আসাদও আসবে বাবার সাথে? না, তারা আসবে না। মা ছেলে কথা বলতে বলতে রাত বেজে যায় 10টা। শাওন আর তার মা খেয়ে যে যার রুমে চলে যায়। সকালবেলা, এই শাওন, উঠ বাবা, কলেজে যাবি না? 9টা বেজে গেল। শাওন ধপ করে বিছানা থেকে উঠে বসে। শাওন বলে, মা, আর একটু আগে ডাকবে না? দূর, আমার কলেজে লেট হয়ে গেল। সেদিন শাওন না খেয়েই কলেজে চলে যায়। মিলি আর ইকবাল বসে বসে গল্প করছে। শাওন গিয়ে বসে মিলির পাশে। দূর থেকে একজন তাদের দিকে রাগী লুক দিয়ে তাকিয়ে আছে। অবশ্য সে শাওনকে আগে থেকেই পছন্দ করে, কিন্তু শাওন তাকে বেস্ট ফ্রেন্ড ভাবে। ইকবালের মতো মিলি বলে, কি রে, তোরা কেমন আছিস? শাওন আর ইকবাল দেখে নিশি। শাওন বলে, ভালো, কিন্তু তুমি এতদিন পরে কলেজে আসো নাই যে?
কোনো প্রবলেম ছিল নাকি বাসায়? না, মামাতো ভাইয়ার বিয়েতে ছিলাম এই 4 দিন। জানো, তোমাকে খুব মিস করেছি। মিলি শাওনের দিকে তাকায়। শাওন বলে, নিশি, এই হলো মিলি, আমার ভালোবাসা। নিশি থবদা হয়ে যায়। চেহারায় হালকা রাগের ছাপ নিয়ে বলে, তাই নাকি? হাই, আমি নিচ্ছি। আমি মিলি, তোমাদের সাথেই পড়ি 2nd ইয়ার। আমি যাই রে, আজকে আর ক্লাস করব না, ভালো লাগতেছে না, আমি গেলাম। নিশি চলে যায়। মিলি কিছুটা টের পেয়েছে কেন নিশি চলে গেল। ইকবাল বলে, এই চল, ক্লাসের সময় হয়ে গেছে। 3 জন ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে সবাই বাইরে আসে, যে যার বাসায় চলে যায়। ইকবালও চলে যায়। মাঠে দাঁড়িয়ে আছে মিলি আর শাওন। মিলি বলে, নিশি তোমাকে মিস করবে কেন? তুমি এভাবে রিয়্যাক্ট করতেছো কেন? ফ্রেন্ড হিসেবে মিস করতেই পারে। এটা তো ফ্রেন্ড হিসেবে মিস করার না। আমার কেন জানি মনে হচ্ছে নিশি তোমাকে ভালোবাসে। শোনো, বাজে কথা বলবা না। আমি নিশিকে জাস্ট ফ্রেন্ড হিসেবেই দেখি, অন্য কিছু না। হয়েছে, এখন চলো বাসায় যাব। যা বুঝার বুঝে গেছি। তারা দুজন ঝগড়া করতে করতে বাসায় চলে আসে। ঝগড়াটা তাদের প্রতিদিনের রুটিন। একে অপরের সাথে ঝগড়া না করলে তাদের দিনই কাটে না। অন্যদিকে নিশি রেগে ফায়ার হয়ে আছে। আমি শাওনকে ভালোবাসি, অন্য কেউ না। আমি যদি শাওন না হতে পারি তাহলে কাউকে শাওনের হতে দিব না। দরকার হয় খুন করব ওই মেয়েকে। আম্মু, খেতে দাও, খুব খিদে পেয়েছে। তুই ফ্রেশ হয়ে বস, আমি খাবার দিচ্ছি। খাওয়ার পরে মা বলে, কালকে কলেজে যেতে হবে না। খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে মিলিকে নিয়ে বাসায় আসবে। সবাই একসাথে এয়ারপোর্টে যাব তোর বাবাকে আনতে। ওকে মা। শাওন কল করে মিলিকে বলে দেয়। শাওন সকালে ঘুম থেকে উঠে মিলিকে নিয়ে আসে। তারা একসাথে বের হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। আয়ান আহমেদ মালয়েশিয়ার বিজনেসের কাজে গিয়েছে। আয়ান আহমেদ বিমান থেকে নেমে চারিদিকে চোখ বোলায়। দূরে দাঁড়িয়ে আছে তার পরিবার। কিন্তু মেয়েটাকে তো চিনতে পারছি না। তাদের সামনে যায়। শাওন তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, তুমি কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো আছি বাবা। জানো বাবা, তোমাকে মিস করতাম। ফোনে কথা বললে তো মন ভরে না। আর যেতে দিব না তোমাকে। হ্যাঁ, এখন তো বাবাকে পেয়ে মাকে ভুলেই গেছিস। মা, তুমি চুপ করো, বেশি কথা বলো তুমি। বাবা, একে চেনো? না, কে মেয়েটা? তোমাকে বলেছিলাম না মিলির কথা, এই সেই মিলি, তোমার ছেলের হবু বউ। মিলি লজ্জা পায়। মিলি গিয়ে সালাম করে। কি লক্ষ্মী মেয়ে, আমার ছেলের পছন্দ আছে। দেখতে হবে ছেলেটা কার। সবাই হেসে দেয়। তারপর সবাই বাসায় চলে আসে। দুপুরে খাবার খেয়ে মিলিকে তার বাসায় দিয়ে আসি আমি। বাস্তব, শানু এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। সকালবেলা শানু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। মাঝ রাস্তায় আসতেই সামনে নিশি। এই সানু, দাঁড়াও বলছি। শানু বাইক নিয়ে নিশির সামনে আসে। নিশি বলে, বাইক ঘোরাও। কেন? কলেজে যাব। বাইক ঘোরাবো কেন? বাহ, ভুলে গেছো, আজকে কথা ছিল ঘুরতে যাব দুজন মিলে। ক্লাস শেষ করে যাই, দুপুরের দিকে লাঞ্চ করে। না, আজকে ক্লাস করতে হবে না। কি আর করার, ঘুরতে বের হতে হলো। ক্লাস আর করা হলো না। তারা দুজন নদীর পাড়ে এসে বসে। নিশি বলে, শানু, আমি কি দেখতে খারাপ অনেক? না তো, তুমি তো যথেষ্ট সুন্দরী। আমাকে ভালোবাসা যায় না? প্লিজ শানু, আমি তোমাকে অনেক ভালোবাসি, বোঝার চেষ্টা করো প্লিজ। দেখো, তোমাকে আগেও বলেছি, এখনও বলি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার জীবনের কোনো গ্যারান্টি নাই। তুমি শুধু আমার ভালো একটা ফ্রেন্ড। শুধু শুধু আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়িও না। আর আমি মিলিকে ভালোবাসি। ওর জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। কিন্তু? কোনো কিন্তু না। তুমি কি এইসব কথা বলার জন্য আমাকে এখানে এনেছো? থাক, আর কিছু বলবো না। তারা কিছুক্ষণ ঘুরে ফিরে দুপুরে বাসায় চলে আসে। আজকে কলেজটাও মিস। বিকেল 5টা। সামনে বসে আছে ইকবাল, অন্য পাশে মহিব, আসাদ। ইকবালের বরাবর শানু। শানু বলে, দোস্ত, মিলির কোনো খোঁজখবর আছে তোর কাছে? জানিস দোস্ত, 3টা বছর পাগলের মতো মিলিকে খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। আমি একটা কথা বলি শোন, নিশি তোকে ভালোবাসে মিলির আগে থেকেই। যেদিন মিলির সাথে তোকে প্রথম দেখে ওই দিন খুব রেগে যায়, কিন্তু আমাদেরকে বুঝতে দেয় না।
ও তাড়াতাড়ি চলে যায়। আমার নিশিকেও অনেক সন্দেহ হয়, নিশি মিলির কিছু করেছে। কিন্তু নিশি মিলিকে কি করবে? মিলি তো নিশির কোনো ক্ষতি করেনি। আরে বেটা, তোর পছন্দের মেয়েকে যদি অন্য ছেলে প্রপোজ করে, মেয়েটা যদি সেই প্রপোজে রাজি হয়ে যায়, তোর কেমন লাগবে তখন? সেই ছেলে যে মেরেই ফেলবো। এখন বুঝেছিস কিছু? কিন্তু নিশি মিলিকে কোথায় রাখতে পারে? আমি তো বাংলাদেশের এমন কোনো জায়গা বাদ রাখি নাই মিলিকে খুঁজতে। দেশের বাইরেও নিয়ে রাখতে পারি। যাক, একটা রাস্তা পেলাম। এখন আমার প্ল্যান মতো কাজ করে দেখব। এরাই কি মাহির আসাদ? হ্যাঁ দোস্ত, ওই তোদেরকে আমার ফ্রেন্ড ইকবালের কথা বলেছিলাম, মনে আছে? তোদের এই সেই ইকবাল, আমার ল্যাংটা কালের বন্ধু। আর সে পুলিশ, বড় মাপের এসিপি ইকবাল। মহিব আসাদ ইকবালের সাথে অনেক গল্প করে। তারা গল্প করতে করতে রাত 8টা বাজে। ইকবাল বলে, দোস্ত আমার যেতে হবে। এখন চলে যাবি নাকি? আরে বেটা, খেয়ে পরে যাবি। তোর পছন্দের খাবার হচ্ছে আজকে, চলে গেলে লস হবে তোর। চিংড়ি? হ্যাঁ দোস্ত, তোর পছন্দের খাবারটা খেয়ে তারপর যাবি। সবাই একসাথে খাবো, তারপর সবাই খেয়ে সোফায় বসে। ইকবাল বলে, এইবার উঠি দোস্ত, আর তোর কোনো প্রয়োজন হলে আমাকে বলবি। ওকে দোস্ত। ইকবাল চলে যায়। আসাদ আর মহিব বসে আছে শানুর সামনে। শানু বলে, আমার মিলিকে আমি পেয়ে যাব, আমার মন বলছে। মহিব, ভাই নিশিটা আবার কে? আমার কলেজের ফ্রেন্ড। তার কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায়। মহিব আর আসাদ সেদিন আর তাদের বাসায় যায় না, শানুর বাসায় থেকে যায়। শানু রুমে এসে বসে। বসতেই তার ফোনে একটা SMS আসে। SMSটা ছিল, শাওন, কেমন আছো? কতদিন তোমাকে দেখি না। জানো শাওন, এই 3টা বছর খুব কষ্ট হয়েছে আমার তোমাকে ছাড়া, আর এখনো হয়। কি করব, আমি যে বন্ধ ঘরে আটকা পড়ে গেছি। ভালো থেকো কলিজা। ইতি, তোমার মায়াবিনী। শানু SMSটা পড়ে শেষ করে এই নাম্বারে কল দেয়, কিন্তু নাম্বার বন্ধ। শানু হতভম্ব হয়ে যায়। আমার মায়াবিনী, কিন্তু নাম্বারটা তো বাংলাদেশের না। শানু নিশিকে কল দেয়। রাত তখন 1টা সুই সুই। কি হয়েছে সানু, এত রাতে কল দিলে যে? কালকে কলেজে তাড়াতাড়ি চলে আসবা। কেন, কি হয়েছে? যা বলেছি তাই করবা। ওকে, আসবো। শানু কল কেটে দেয়। শানু ভাবে মিলি তো সব আমাকে বলতে পারতো, কিন্তু বললো না কেন? কিছুই মাথায় ঢুকছে না। হয়তো মিলির সাথে আমার শীঘ্রই দেখা হবে। আচ্ছা, নিশিকে সন্দেহ করা কি আমার ঠিক হবে? দূর, কিছুই বুঝতেছি না। যদি নিশি এমনটা করে থাকে, তাকে বাঁচিয়ে রাখবো না, পরপারে পাঠিয়ে দেবো তাকে। বিশ্বাসঘাতক আমি বাঁচিয়ে রাখি না। অতীত। শাওন তার বাবা মার সাথে বসে আছে, কিন্তু শাওন তার বাবার দিকে বারবার তাকাচ্ছে। মনে হচ্ছে তার বাবা অনেক চিন্তিত। শাওন তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, তোমার কি হয়েছে? আসার পর থেকে দেখি মনমারা হয়ে বসে থাকো। কি হয়েছে আমাকে বলো। অনেক বড় একটা ঝামেলায় পড়ে গিয়েছি রে বাবা। কি হয়েছে বলো আমাকে। কামরুল মির্জান আমার বিজনেসের দিকে নজর দিয়েছে। সে বলেছে আমি যদি তাকে প্রতি মাসে চাঁদা না দেই, সে আমার কিছু একটা ক্ষতি করবে। বিজনেস করে যেই টাকা পাই না, চাঁদা দিতে হলে কিভাবে হবে? আমি কি করব এখন? চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। শাওন তার রুমে চলে যায়। শাওন যাওয়ার পরেই তার বাবার কাছে কামরুল মির্জার কল আসে। কামরুল মির্জা বলে, এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যা আয়ান। যদি না হস, তোর পরিবারের সব কয়টার 12টা বাজিয়ে দেব, সাথে তোকেও। আমি মরে গেলেও তোর প্রস্তাবে রাজি হব না। দেখি তুই কি করিস। শালা, তুই রাজি হবে না তাতে কি হয়েছে? তোকে আর বাঁচিয়ে রাখবো না, সোজা পাঠিয়ে দেব ওপরে। এটা বলে কামরুল মির্জা রাজ্যের হাসি হাসে। সকালবেলা, মা আমি গেলাম। বাবা, গেলাম আমি। কে যা বাবা? না মা, ক্যান্টিনে গিয়ে খাবো। শাওন কলেজে চলে যায়। এভাবে কেটে যায় 7 দিন, মানে 1 সপ্তাহ কেটে যায়। মিলির সাথে তার ভালোই কাটে দিনকাল। হঠাৎ করে মিলি কলেজে আসা বন্ধ করে দেয়। তাদের বাসায় যায়, কিন্তু বাসার দরজায় তালা ঝোলানো। ইকবাল শাওন মিলিকে অনেক খোঁজে, কিন্তু কোথাও পায় না। কেটে যায় 2 মাস। এই 2 মাসে শাওন অনেকটা ভেঙে পড়ে। মিলির জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তারপর কিছুদিন পরে শাওন স্বাভাবিক হয়। একদিন শাওন কলেজ থেকে বাসায় ফেরে। বাসায় ফিরেই দেখে তার বাবা মা ফ্লোরে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। শাওন দৌড়ে যায় তাদের কাছে। তার মা মারা গেছে, কিন্তু তার বাবা বেঁচে আছে। শাওন অনেক বড় একটা শক খায়। তার বাবার কাছে যায়। বাবা,
তুই চলে যা এই শহর থেকে, ওরা তোকেও মেরে ফেলবে। চলে যা বাবা, চলে যা। এটুকু বলে শাওনের বাবা মারা যায়। তাদেরকে দাফন করে তাদের কবরের পাশে অনেক কান্না করে শাওন। একদিকে মিলিকে খুঁজে পাচ্ছে না, আর এখন তার বাবা মাকেও ওই জানোয়ারের বাচ্চারা খুন করেছে। শাওন তার মা বাবার কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করে তাদের খুনের প্রতিশোধ সে নিবেই। সেদিন রাতে শাওন ইতালি চলে যায় মহিব আসাদের কাছে। মহিব আসাদ আসতে চেয়েছে, শাওন মানা করে দিয়েছে। এখানে বিপদ হতে পারে তাদের, তাই মানা করেছে। ইতালি থেকে 1 বছর পরে বাংলাদেশে আসে শাওন। শাওন তার মা বাবাকে নিয়ে থাকতো রাজশাহীতে। এখন ঢাকায় এসেছে শাওন। তার বাবা মার খুনের প্রতিশোধ নিবে। সে তার বাবা মার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য হিংস্র বাঘ হয়ে যায়। পুলিশের কাছে যায়, কিন্তু তারা টাকার কাছে বিক্রি হয় প্রতিদিন। শাওন আস্তে আস্তে হয়ে যায় শাওন থেকে শানু ভাই, মারাত্মক আন্ডারওয়ার্ল্ডের কিং শানু। তার নাম শুনলে পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপে। এক নামে চিনে শানু ভাই। শানু যেখানেই যায় আতঙ্ক সেখানেই বয়ে যায়। কেটে যায় আরও 2 বছর। এই 3 বছরে মিলিকে ও অনেক খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। এখনও মিলির আশায় কাউকে মনে ধরেনি শাওনের। সকালবেলা শানু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে না খেয়েই বাইক নিয়ে বের হয়। উদ্দেশ্য কলেজে যাবে। কলেজে গিয়ে দেখে নিশি বসে আছে তার বান্ধবীদের সাথে। শানু বাইক পার্ক করে নিশির কাছে এসে বলে, ক্লাস শেষ হওয়ার পরে আমার সাথে দেখা করবা। কেন, কি কথা এখন বলো? আমি যা বলেছি তাই করবা, এখন বলতে পারবো না। ঠিক আছে। শানু চলে যায় ক্লাসরুমে। বসে বসে ভাবে, নিশিকে দেখে বোঝা যায় না কিছুই, কি যে করি। আমার মিলির তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, তাহলে কোথায় গেল? পরক্ষণেই শানুর মনে হয় কাল রাতের সেই SMS-টার কথা। নাম্বারটা তো বাংলাদেশের না, তাহলে কি মিলি বাংলাদেশের বাইরে? সে তো আমাকে বলতে পারতো। নিশ্চয়ই মিলির কোনো বড় ঝামেলা হয়েছে, তাই সে এমনটা করছে। শানু এসব ভাবতে ভাবতে ক্লাসের সময় হয়ে যায়। একে একে সব ক্লাস শেষ হয়। বাইরে দাঁড়িয়ে আছে নিশি। শানু বলে, চলো আমার সাথে। কোথায় যাব? তুমি এমন করতেছো কেন? শানু নিশিকে টেনে নিয়ে যায় বাইকের কাছে। বাইকে ওঠো। কোথায় যাব? তুমি এত কথা বলো কেন? যা বলেছি তাই করো, বাইকে ওঠো। নিশি শান্ত মেয়ের মতো বাইকে উঠে বসে। বাইক তার আপন গতিতে চলতে থাকে। চলে আসে তারা নীল পারে। চারিদিকে হালকা বাতাস। নিশি, ভালোবাসো আমাকে? তুমি কি জানো না আমি তোমাকে ভালোবাসি? দেখো, আমার জীবনের কোনো নিশ্চয়তা নাই। আমি চাই না তুমি আমাকে ভালোবাসো। দেখো শানু, আমি সবই জানি, আর জেনেই আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসাটা হয়তো তোমার কিছু দিনের, আর পুরো ভালোবাসাটাই তোমার আবেগ। কিছুদিন পর হয়তো ছেড়ে চলে যাবে। আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল মিলি। তার জন্য অনেক অপেক্ষা করেছি, কিন্তু সে ফিরে আসেনি, হয়তো আর আসবেও না। প্লিজ শানু, এভাবে বলো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর মিলি চলে গেছে, তাতে কি হয়েছে? আমি তো আছি। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। ছেড়ে যাবে না তো? না, যাব না। সারা জীবন ভালোবাসবো তোমাকে। সেদিন তারা অনেক ঘোরাঘুরি করে। বিকেলে নিশিকে বাসায় দিয়ে আসে। নিশি বাসায় ঢোকার সময় শানু পিছন থেকে ডাক দেয়, কি হয়েছে, কিছু বলবা? রাত 10টায় আমি কল দিলে নিজে আসবা। তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। ওকে জানো। শানু চলে আসে মাঝ রাস্তায়। এসেই শানু বাইকের স্পিড বাড়িয়ে দেয়। শানু হাসতে হাসতে বাসায় চলে আসে। বাসায় এসে গোসল করে খেয়ে রুমে এসে আসাদকে কল দেয়। ভাই বলো। কই তুই? ভাই আমি আর মুহিব একসাথে আছি। কেন ভাই, কি হয়েছে? তোরা দুইজন এখনই আমার বাসায় চলে আয়। ওকে ভাই। শানু কল কেটে দেয়। একটু পরে আসাদ, মহিব চলে আসে। শোন মহিব, তোকে বলি, এখনই গিয়ে মিনি একজোড়া কানের দুল নিয়ে আসবি। কেন ভাই, কানের ঢোল দিয়ে তুমি কি করবা? যা বলেছি তাই কর, সব পরে বলবো তোদেরকে। ওকে ভাই। শানু আসাদ কথা বলতেই মহিব চলে আসে। সময় রাত 9:49। শানু দাঁড়িয়ে আছে নিশির বাসার নিচে। একটু পরে কল দেয় নিশিকে, নিচে আসো। তুমি দাঁড়াও, আমি এখন নিয়ে আসছি। বলো, কি সারপ্রাইজ নিয়ে আসছো? চোখ বন্ধ করো। চোখ কেন বন্ধ করব? যা বলেছি তাই করো। ওকে, বন্ধ করলাম। এইবার চোখ খোলো। ওয়াও, এত সুন্দর ঝুমকা আমার জন্য? আরে হ্যাঁ, তোমার জন্যই। দাও পরিয়ে দেই। শানু তার নিজের হাতেই ঝুমকোগুলো
নিশির কানে পরিয়ে দেয়। নিশি শানুকে জড়িয়ে ধরে, শানুও শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ কথা বলে চলে আসে শানু। প্ল্যান কাজ হয়েছে। শানু হাসতে হাসতে বাসায় চলে আসে। বাসায় এসে সাউন্ড বক্সে অ্যাড করে ঝুমকার ভয়েস। নিশি যা বলবে শোনা যাবে। তার ফোনেও এডিং করা। রাত 12টায় শানু বসে আছে বারান্দায়। অন্ধকার রাত, হালকা বাতাস। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে নাম্বারটা তার চেনা। রিসিভ করে। ভাই, যে নাম্বারটা আপনি দিয়েছেন সেটা মালয়েশিয়ার নাম্বার। আমি জানতাম এমনটাই হবে। আচ্ছা সাজিম, রাখ, পরে কথা হবে। ওকে ভাই। শানু চিন্তা না করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা শানু ঘুম থেকে উঠে দেখে নিশি কল দিয়েছে 14টা। শানু কল ব্যাক করে। হ্যালো। ওই, তুমি এখন ঘুমাও। তাই তো বলি, কল ধরে না কেন? তাড়াতাড়ি উঠো, আমার বাসার নিচে চলে আসো। ওকে মহারানী। শানু মুচকি হেসে কল কেটে দেয়। শানু ফ্রেশ হয়ে খেয়ে বাইক নিয়ে সোজা নিশিদের বাসার সামনে দাঁড়ায়। একটু পরেই নিশি আসে। নিশিকে নিয়ে কলেজে চলে যায় শানু। বাইক পার্ক করতে চলে যায় শানু। নিশির বান্ধবী রূপা বলে, কিরে, আজকে দুজন একসাথে আসলি, ব্যাপার কি? তোর প্ল্যান কাজ হয়েছে এতদিন পর? হ্যাঁ রে, অনেক অপেক্ষা করে কাজ হয়েছে। আচ্ছা, মিলির কি খবর? তাকে যেই ডোজ দিয়েছিস রে, এক ডোজে কাজ হয়ে গেছে? আজকে রাত 1টায় কল দেবো ভাইয়ার কাছে, দেখি বেচারির কি অবস্থা। শানু যে তাদের পিছনে দাঁড়িয়ে আছে তাদের কোনো হুঁশই নাই। তারা কথা বলা নিয়ে বিজি। শানু এসে বলে, তোমরা কিসের অবস্থা নিয়ে কথা বলছো? নিশি থতমত খেয়ে যায় শানুকে দেখে। নিশি বলে, না কিচ্ছু না, চলো কিছু খেয়ে আসি। সকাল খেয়ে বের হই নাই তোমার সাথে খাবো বলে। শানু চলে যায় নিশির সাথে ক্যান্টিনে। শানুর ঠোঁটের নিচে হালকা মুচকি হাসি। মনে মনে ভাবে, যাক, তাহলে আমার মায়াবিনীকে পেয়ে যাব। নিশি, তোর এই দুনিয়ায় থাকা ফুরিয়ে গেছে। তোকে চলে যেতে হবে ওপরে। রাতের অপেক্ষা। সেদিন তারা কলেজ শেষ করে বাসায় চলে যায়। রাত 12:32। শানু অপেক্ষায় আছে কখন নিশি তার ভাইয়ার কাছে কল দিবে। অন্যদিকে নিশি। দূর, ভাইয়ার নাম্বার বন্ধ কেন? নিশি অনেক ট্রাই করে, তার ভাইয়ার নাম্বার বন্ধ পায়। 10 মিনিট পরে আবার কল দেয় তার ভাইয়ার কাছে। এবার রিং হচ্ছে। ভাইয়া কেমন আছো? ভালো, তুই কেমন আছিস বোন? অনেক ভালো। ভাবি কোথায় ভাইয়া? নিচে আছে। ভাইয়া চেংড়ির কি অবস্থা, মানে মিলির কি অবস্থা? সে তো ভালো নাই রে, সারাদিন মনমরা হয়ে বসে থাকে। আর তোর মন ভালো মনে হচ্ছে? হ্যাঁ ভাইয়া, অনেক ভালো। সানুকে পেয়েছি, আর কি চাই বলো? ভাইয়া, আমি মালয়েশিয়া আসতে চাই, তোমাদের কাছে কিছুদিন থাকবো। কবে আসতে চাস? ভাইয়া আরও 3 দিন পরে আসতে চাই। ওকে, আমি সব বলে দিচ্ছি। আলমকে সব রেডি করে দিবে। নিশি কথা বলে কল কেটে দেয়। শানু রাজ্য জয়ের হাসি দেয়। আলম? এইটা আবার কে? কালকে দেখা যাবে। সকালবেলা ঘুম থেকে উঠতেই শানুর ফোন বেজে ওঠে। ঘুম ঘুম চোখে কল রিসিভ করে। উপাস থেকে বলে, শুভ সকাল রে, অনেক দিন পর কথা হচ্ছে তোর সাথে। প্রস্তুত থাকিস, দেখা হচ্ছে খুব শীঘ্রই। তুই এই পকপকানি করার জন্য আমার এত সুন্দর ঘুমটা নষ্ট করলি? তোকে যদি কাছে পাইতাম, পিছন দিয়ে স্নাইপারের নল ঢুকিয়ে শ্যুট করে দিতাম, ছাগলের বাচ্চা কোথাকার। তুই এখনো এই রাজুকে চিনিস না শানু? তোর মৃত্যুর সময় চলে এসেছে রে। আরে রাখ তোর পকপকানি, তোর ঘাড়ের রগটা আমি আগে কাটবো, কুত্তার বাচ্চা। শানু রেগে কল কেটে দেয়। দূর, কি সুন্দর ঘুমটা নষ্ট করে দিল শালায়। এরপর শানু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে বের হয় কলেজের উদ্দেশ্যে। নিশির বাসা থেকে নিশিকে নিয়ে কলেজে চলে যায়। এভাবেই কেটে যায় 2 দিন। 3 দিনের দিন রাতে নিশি বলে, জানো আমি কালকে মালয়েশিয়া যাব। কেন? মালয়েশিয়ায় যাবে কেন? ভাইয়ার কাছে যাব। ও, ওইখানে তো তোমার ভাইয়া ভাবি থাকে। কত দিনের জন্য যাবা? সপ্তাহখানেক থাকবো। আমি তোমাকে ছাড়া থাকবো কি করে? আমার জানুটা বলে কি, আরে 7টা দিনই তো পাগল। এই 7টা দিন আমাকে ছেড়ে থাকতে পারবে না? কষ্ট হবে অনেক। আমারও তো কষ্ট হবে, কি করব ভাইয়া, ভাবি বলছি যেতে। তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। ওকে। নিশি
শানু বাসায় চলে যায়। শানুর ঠোঁটে মুস্কি হাসি। রাত কেটে যায়। আজকে নিশি চলে যাবে তার ভাইয়ার কাছে। শানু নিশিকে বিমানে তুলে দিয়ে চলে আসে বাসায়। বাসায় এসেই কল দেয় সাজিমকে। ভাই বলেন। তুই আমার কলেজ ফ্রেন্ড নিশিকে চিনিস না? হ্যাঁ ভাই, কি হয়েছে? তুই এখন নিশিদের বাসায় যাবি। আসাদ মহিবকে নিয়ে যাবি। আলম নামে একজন লোক আছে, তাকে তুলে নিয়ে আসবি। ওকে ভাই। আর শোন, ডিরেক্ট আমার মেইন রুমে নিয়ে বেঁধে আমাকে কল দিবি, আমি চলে আসব। জি ভাই। শানু কল কেটে দেয়। মায়াবিনী, দেখা হবে তোমার সাথে আমার। আবারও এক হব দুজন। তোমাকে পেলে এবার অনেক দূরে চলে যাব, যেখানে কোনো নরপশু থাকবে না, থাকবে না কোনো দুর্নীতিবাজ মানুষ। দুজনে মিলে সুখে সংসার করব, আবার এক হব আমরা। মায়াবিনী, খুব ভালোবাসি তোকে। চোখ ভিজে আসছে শানুর। শানু এসব ভাবতে ভাবতে তার ফোনে কল আসে। চোখের পানি মুছে কল রিসিভ করে। হ্যাঁ বল সাজিম। ভাই চলে আসেন, শালাকে ধরে নিয়ে আসছি। ফোন রাখ, আমি আসছি এখন। ওকে ভাই। শানু চলে যায় তার মেইন রুমে। সেটার খোঁজ একমাত্র সাজিম, মহিব, আসাদ জানে। শানু গিয়ে দেখে চেয়ারে বাঁধা একটা লোক, হয়তো এটাই আলম। শানু গিয়ে সামনে চেয়ার টেনে বসে বলে, কিরে তুই কি আলম নাকি? জি ভাই, আমাকে কোনো ভুলে নিয়ে আসছেন। আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি যার জন্য আমাকে তুলে নিয়ে এসেছেন? ভাই, যে প্রথমে আসতে চাই নাই তাই জোর করে নিয়ে আসছি। তাই নাকি রে? তোকে আবার জোরও করতে হয়? এসব কথা বাদ, আসল কথায় আসি। এখন বল, নিশির ভাই মালয়েশিয়ার কোন জায়গায় থাকে? কেন আমি বলবো কেন? আর আমি আপনাদেরও চিনিও না, তাহলে বলবো কেন? শানু, এই ঢাকা শহরের কিং শানু। শানু নাম শুনেই আলম কেঁপে চেয়ারসহ পড়ে যাওয়ার অবস্থা। ভাই প্লিজ আমাকে মারবেন না, আমি সব বলছি। ভাই ওরা মালয়েশিয়ার বড় টাওয়ারের পাশে থাকে, 106 নাম্বার রোড, বাসার নাম্বার 32। আজকেই নিশি আপুও গেছে তাদের কাছে। তুই মিলির খবর কিছু জানিস? কে মিলি ভাই? আমি তো চিনি না, কিন্তু আজ থেকে 3 বছর আগে একটা মেয়েকে জোর করে নিয়ে গেছে মালয়েশিয়া। আমি নিজে ওই মেয়েটার সব রেডি করে দিয়েছি। এখনও নিশি আপুর ভাইয়ার কাছেই থাকে সেই মেয়েটা। শানু, মহিব, আসাদ, সাজিমকে উদ্দেশ্য করে বলে, তোরা হয়তো এখন সবাই বুঝতে পারছিস আমি কেন আলমকে তুলে আনতে বলেছিলাম। ভাই আমরা বুঝেছি। আর শোন, ওরে এখানেই রেখে দিবি, টাইম মতো খাবার দিবি। আমার মায়াবিনীকে নিয়ে আসলে তাকে ছেড়ে দিবি, আর ওকে ছেড়ে দিলে সব বলে দিবে। না ভাই, এমন একটা করবেন না ভাই প্লিজ। আমার বাসার বউ বাচ্চা আছে, তারা না খেয়ে মরে যাবে। ভাই প্লিজ আমাকে যেতে দিন, কথা দিচ্ছি আমি কারো কাছে কোনো কিছু বলবো না। আর ভাই আপনি শুনুন, শানু ভাই আর আমি যে শানু ভাইয়ের কাছে বাঁধা অবস্থায় বসে আছি, এটা আমার ভাগ্য। ভাই প্লিজ আমাকে ছেড়ে দেন, কারো কাছে কিছু বলবো না। আসাদ, ওকে ছেড়ে দে। ওকে ভাই। তারা সবাই চলে আসে বাসায়। শানুর বাসায় আসছে মহিব, আসাদ, সাজিম। সবাই সোফায় বসে। শানু বলে, শোন, তোদেরকে বলি, ওই দিন কেন বলেছিলাম ভয়েস কানের দুল আনতে। কেন ভাই বলো? ইকবাল বলেছিল নিশি হয়তো আমার মিলিকে কিছু করেছে। ইকবালের কথা ঠিক প্রমাণিত হয়েছে। ওই দিন আমি নিশিকে নিয়ে কলেজে যাই। তারপর কলেজে গিয়ে নিশিকে নামিয়ে দিয়ে তাদের কাছে আসতেই শুনি আমার মিলিকে নিশি সরিয়েছে। তারপর বলছে ও নাকি ওর ভাইয়ার কাছে কল দিয়ে মিলির কথা জিজ্ঞাসা করবে রাত 1টায়। তাই আমি নিশির সাথে প্রেমের অভিনয় করে আমার প্ল্যানে ঢুকিয়েছি তাকে। কলেজ থেকে নিশির বাসা পর্যন্ত নিয়ে আসি, আবার পিছন থেকে ডাক দিয়ে বলেছি রাত 10টায় নিচে নামতে, তার জন্য একটা সারপ্রাইজ আছে। পরে তোদেরকে বলেছিলাম ভয়েস কানের দুল আনতে। তারপর ওই দিন রাত 1টায় তার ভাইয়ের কাছে কল দেয়। এই নে, তোরা এই রেকর্ডটা শোন, শুনলেই বুঝতে পারবি। তারপর শানু তাদেরকে রেকর্ডটা শোনায়। তারা বলে, ভাই তোমার তুলনা হয় না ভাই, তোমার প্ল্যান রাইট কাজ করছে। এখন আমাদের ভাবিকে নিয়ে আসতে হবে ভাই। আসাদ ঠিকই বলেছে ভাই, আমাদের ভাবিকে নিয়ে আসতে হবে, আর ওই নিশিকে পরপারে পাঠিয়ে দিতে হবে। তোরা প্রাইভেট জেট রেডি কর, কাল সকাল 11টায় মালয়েশিয়া যেতে হবে। আর তোরাও আমার সাথে যাবি। আমি ইকবালকে কল দিয়ে প্ল্যান বুঝিয়ে দেই। ওকে ভাই। ওরা 3 জনে চলে যায়। শানুর মনে একটাই কথা ঘোরে, নিশি এমনটা করবে কেন? কিছুই মাথায় ঢুকছে না। শানু ইকবালকে কল দেয়।
হ্যাঁ দোস্ত বল। দোস্ত, তোর কথাই রাইট। নিশি আমার মিলিকে সরিয়েছে আমার কাছ থেকে। আমার সন্দেহ ঠিক দোস্ত। শোন, আমি কি বলি, মালয়েশিয়ায় তোদের পুলিশ ক্যাম্প আছে না? হ্যাঁ, কেন? আমার মায়াবিনী ওখানেই দোস্ত। কি, তুই আমাকে আগে বলবি না? বল কোথায় আছে, আমি এক্ষুনি সব খুঁজে বের করছি। তোর কিছুই করতে হবে না, তুই একটা কাজ করে দিবি। নিশির ভাই ভাবিকে সরিয়ে রাখবি, আর নিশিকে সেখানেই রেখে আসবি। আমি যাচ্ছি কালকে মালয়েশিয়ায়। ওকে দোস্ত, বাসার অ্যাড্রেসটা বল। বড় টাউনের 106 নম্বর রোড, 32 নম্বর বাসা। ওকে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, তোর কথা মতোই সব হবে। শানু কল কেটে দেয়। একটু পরেই আসাদ, মহিব চলে আসে। সাজিম আসে নাই। শানু বলে, সাজিম কোথায়? ভাই ওর বউ কল দিয়েছে, তাই চলে গেছে। আমাদেরকে বলছে তোমাকে বলতে। ও আচ্ছা, ঠিক আছে। আর সব রেডি? হ্যাঁ ভাই, সব রেডি। কাল সকাল 11টায় ফ্লাইট। ওকে, আয়। এখন একসাথেই খাবো 3 ভাই। তারা 3 ভাই একসাথেই খেয়ে যে যার মতো রুমে চলে যায়। শানু রুমে আসতেই তার ফোনে একটা SMS আসে। শানু দেখে এটা তার ওই দিন আসা নাম্বার থেকে। শানু SMSটা না পড়েই আগে কল দেয়, কিন্তু নাম্বার বন্ধ। SMSটা পরে শানু। SMSটা ছিল, কেমন আছো শাওন? জানো তোমাকে কতদিন দেখি না, আমার এখানে অনেক খারাপ লাগে। তুমি আমাকে নিয়ে যাও শাওন, আমি আর থাকতে পারছি না। আমি ফোন হাতে নিতে পারি না। এখানে একটা মেয়ে আছে, তার ফোন দিয়ে তোমাকে SMS দিয়েছি। আমি তোমাকে কিছু বলতে পারছি না, আমি বন্ধি আছি, তোমাকে কিছুই বলতে পারছি না। নিয়ে যাও আমাকে শাওন, তোমাকে ছাড়া আমি ভালো নেই শাওন। ইতি, তোমার মায়াবিনী। আমি আসছি মায়াবিনী, তোমাকে আর একা থাকতে হবে না। আমার কাছ থেকে 3টা বছর তোমাকে আলাদা করে রেখেছে, কাউকে বাঁচিয়ে রাখবো না আমি। আমার বাবা মার খুনিকে মেরেছি, কিন্তু তার রক্তটা বেঁচে আছে, তাকেও মেরে ফেলবো। হঠাৎ শানুর ফোনে কল আসে। শানু নাম্বারের দিকে চেয়ে দেখে এটা বাংলাদেশের নাম্বার না। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, জানো তুমি কেমন আছো? কি করে ভালো থাকি নিশি তোমাকে ছাড়া, বলো। ওলে আমার জানুটা, আমার কয়টা দিন, 2 দিন তো চলেই গেছে। কি করো? বসে বসে তোমার কথাই ভাবছিলাম। তাই নাকি জানো? আচ্ছা, তোমার ভাইয়া ভাবি কেমন আছে? ভালো। ওকে রাখো, আমি ফ্রেশ হব। কিছুই খাইনি, পেটে খুবই ক্ষুধা লেগেছে। ওকে জানু, লাভ ইউ। নিশি কল কেটে দেয়। শানু মুচকি হেসে শুয়ে পড়ে। সকালবেলা শানুর ঘুম ভাঙে আসাদ মহিবের ডাকে। শানু ফ্রেশ হয়ে নিচে এসে 3 ভাই মিলে খেয়ে রেডি হয়। শানু বলে, মহিব সাজিমকে কল দিয়ে রেডি হয়ে আসতে বল। ওকে ভাই। মহিব সাজিমকে কল দেয়। একটু পরেই সাজিম রেডি হয়ে চলে আসে। তারা বাইরে বের হয়। এক গাড়ি করে তারা এয়ারপোর্টে চলে যায়। শানু এয়ারপোর্টে আসছে দেখে সবাই সাইড হয়ে যায়। শানুর গাড়ি দেখলেই সবাই চেনে এটা শানু ভাই। একটু পরেই ইকবাল সামনে এসে বলে, দোস্ত সব ঠিকঠাক, ওখানে কি হয় আমাকে জানাবি। ওকে দোস্ত। শানু, মহিব, আসাদ, সাজিম মালয়েশিয়ায় এসে নামতেই সামনে তাকিয়ে দেখে 11টা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মালয়েশিয়ার মাফিয়া লিডার জোয়েল। শানুর সামনে এসে বলে, ভাই আসতে কোনো প্রবলেম হয় নাই তো আপনার? শানু মুস্কি হেসে বলে, না রে জোয়েল, এই শানুর আবার প্রবলেম। চলেন ভাই, ভাই যাওয়া যাক। তারা সবাই চলে যায়। ইয়াবারও একটা বাড়িতে উঠে তারা। অবশ্য এটা জোয়েলের বাসা। ভাই এটাই গরিবের বাসা। কি বললি তুই? আমি তোকে নিজের ভাইয়ের মতো দেখি, আর তুই বলিস তুই গরিব? এই শানু থাকতে তুই গরিব হতে যাবি কেন? ভাই, তুমি তো আমাকে মালয়েশিয়ার কিং বানিয়েছে। সেদিন তারা সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা দেয়। সকালবেলা শানু ঘুম থেকে উঠে না খেয়েই বের হয়। মহিব, আসাদ, সাজিম, জোয়েলকে নিয়ে। উদ্দেশ্য নিশির ভাইয়ার বাসা। বাসায় এসে কলিং বেল বাজাতেই নিশি এসে দরজা খুলে দেয়। নিশি দরজা খুলেই টাসকি খায়, ভাবে, শানু এখানে কেন? তাহলে কি সব জেনে গেল? না তো, না, সে এসব জানবে কি করে? জানো, ভিতরে আসতে বলবা না? হ্যাঁ আসো। শানু ভিতরে গিয়ে বলে, ভাইয়া ভাবি কোথায়? ভাইয়া ভাবিকে নিয়ে থানায় গেছে, একটু পরেই চলে আসবে। শানু হেসে দেয়, অনেক জোরে হেসে দেয়। এই হাসি দেখে নিশি ভয় পেয়ে যায়। শানু বলে, আমার মিলি কোথায়? কি বলো? মিলি এখানে আসবে কোথা থেকে? মহিব, জি ভাই। আমার প্রিয় মিনি গানটা দে।
ভাই এই নাও। শানু পিস্তল ঘুরিয়ে বলে, খুব সুন্দর করে বলছি, বল আমার মিলি কোথায়? আমি জানি না, বিশ্বাস করো। তোকে আমি বিশ্বাস করব? হাসাইলি রে তুই, হাসাইলি। বলেই শানু নিশির পায়ে গুলি করে। নিশি চিৎকার করে বলে, প্লিজ আমাকে মেরো না, আমি বলছি মিলি কোথায়। আমাদের 34 নম্বর বাসায় মিলি আর ওর দাদি আছে। নিশি আর কিছু বলতে পারে না। শানু তার কপাল বরাবর শুট করে দেয়। নিশি মাটিতে পড়ে যায়। হয়তো ওর দোষেই তাকে মরতে হয়েছে। জোর করে কিছুই পাওয়া যায় না, আর ভালোবাসা তো দূরের কথা। শানু হেসে বের হয় নিশির ভাইয়ের বাসা থেকে। এবার 34 নম্বর বাড়িতে যাবে। বাসায় এসে কলিং বেল বাজায়। একটু পরে তার চিরচেনা মানুষ এসে দরজা খুলে দেয়। খুলতেই চিরচেনা মানুষটা দেখে তার শাওন দাঁড়িয়ে আছে বাহিরে। মিলি সাথে সাথে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কলিজা, তুমি কেমন আছো? আমি জানতাম তুমি এসে আমাকে নিয়ে যাবে। জানো কলিজা, এখানে আমার অনেক কষ্ট হয়। ওরা আমাকে আর আমার দাদিকে অনেক কষ্ট দিয়েছে। শানু, আসাদ, মহিব, সাজিম, জোয়েল সবার চোখে পানি। শানু বলে, তোমার আর কষ্ট হবে না কলিজা, আজকেই আমার সাথে নিয়ে যাব তোমাকে। না না শাওন, ওরা তোমাকে মেরে ফেলবে আমাকে নিয়ে গেলে। শানুর সাথে থাকা সবাই হেসে দেয়। মিলি অবাক হয়, হাসছে কেন তারা? আসাদ বলে, আর ভাবি কি বলো তুমি? শানু ভাইকে মারার মতো মানুষ এখন জন্ম হয় নাই। মিলি শানু নাম শুনেই থমকে যায়। এই নামটা সে মালয়েশিয়ায় থেকে শুনেছে। মিলি বলে, কি কি শানু? কোথা থেকে আসবে? সে অনেক ভয়ানক মানুষ, খারাপ মানুষ রাখে না বাঁচিয়ে। সে আসবে কোথা থেকে? জোয়েল বলে, ভাবি কি যে বলো, তোমার সামনেই দাঁড়িয়ে আছে তোমার হবু বর শাওনি, শানু ভাই। শানুর চোখ দিয়ে পানি পড়ছে। মিলি মুছে দিয়ে বলে, আমার শাওন আগের মতো নাই, এখন সে অনেক পাল্টে গেছে। এখন এসব বলার সময় নাই। মহিব, দাদিকে নিয়ে গাড়িতে বসা। ওকে ভাই। সেদিন তারা মিলি আর দাদিকে নিয়ে জোয়েলের বাসায় চলে আসে। সকালে তাদের ফ্লাইট বাংলাদেশে চলে যাবে। জোয়েল, তোকে আমার সাথে বাংলাদেশে যেতে হবে। কেন ভাই? এত কথা বলিস না, সব জানতে পারবি বাংলাদেশে গেলে। ওকে ভাই, যাব। সকালবেলা সময় 11:19। সবাই এয়ারপোর্টে এসে গেছে। সবাই প্রাইভেট জেকে যাবে। উঠে পড়ে তারা বাংলাদেশে এসে গাড়িতে করে বাসায় চলে যায়। সবাই, শোনো কলিজা, এটা তোমার বাড়ি। আর দাদি, তুমিও কিন্তু এইখানেই থাকবা। শোনো, বলো। এখানে যদি নিশি এসে কোনো ঝামেলা করে? শানু হেসে দেয়, ও কোথা থেকে আসবে? ও তো এই দুনিয়াতেই নেই, উপরে পাঠিয়ে দিয়েছি। মিলি অবাক হয়ে বলে, মানে? মানে হলো তাকে মেরে ফেলেছি। হয়েছে, এত কথা বলে লাভ নাই। এখন ফ্রেশ হয়ে খেয়ে বিশ্রাম করো। শানু চলে আসে তার মেন রুমে। সেখানে বসে আছে আসাদ, মহিব, সাজিম, জোয়েল। শানু বলে, শোন তোরা, আমি কেন মালয়েশিয়া থেকে এত তাড়াতাড়ি চলে আসছি? কেন ভাই? কাল রাজু মির্জা বাংলাদেশে আসবে। জোয়েল বলে, ভাই সে আসবে, তুমি জানো কি করে? আরে বেটা, শানু ভাই কি শুধু শুধু হয়েছি? আমার এক সিক্রেট গোয়েন্দা রাজু মির্জার গ্যাংয়ে আছে। সেই তো আমাকে রাজুর সব ইনফরমেশন দেয়। সেটা তোরা জানিস না। ভাই তুমি এত ট্যালেন্টেড একটা মাল, মাথার ব্রেন একদম পরিষ্কার। আরে বেটা, গেম খেলতে হলে ঠান্ডা মাথায় খেলতে হয়। এত উত্তেজিত হলে গেম খেলা যায় না। কাল রাত ঠিক 11টায় সবাই রেডি থাকবি। রাজুর খেল খতম করে দেব। ওকে ভাই। শানু চলে যায় মিলির রুমে। গিয়ে দেখে মিলি গোসল শেষ করে মাথা মুছে বসে আছে। তবুও টুপটুপ করে চুলের আগায় পানি জমে ফোঁটা ফোঁটা হয়ে নিচে পড়ছে। তা দেখে শানু রোমান্টিক নেশায় পাগল হয়ে যায়। শানু গিয়ে সোজা মিলিকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরে, চুলে নাক ডুবিয়ে দেয়। মিলি বলে, কি হয়েছে? এমন করতেছো কেন? বিয়ে তো হয় নাই এখনো। হয় নাই, হবে। শয়তান, কবে হবে? আর 2টা দিন অপেক্ষা করো, হয়ে যাবে। হুম। শানু মিলিকে খাটে বসায়। এখন বলো, তোমার সাথে নিশি কি করেছে? আর তুমি মালয়েশিয়ায় কি করে? শোনো তাহলে, আমি কলেজ থেকে বাসে যাওয়ার পথে সামনে কতগুলো ছেলে এসে দাঁড়ায়। কিছু জিজ্ঞেস করার আগেই তারা আমাকে গাড়িতে তুলে নিয়ে আসে অচেনা জায়গায়। সেখানে ছিল একটা অন্ধকার রুম। সেখানে নিয়ে আমাকে আটকিয়ে রাখে। 1 ঘন্টা পর দেখি একটা মেয়ে আসছে। তার মুখ পুরোপুরি দেখা যাচ্ছিল না। সামনে আসার পর আমি অনেক অবাক হই যে নিশি। নিশি বলে, কি শাওনের প্রেমিকা? খুব প্রেম মনে, তাই না? আমাকে কেন তুলে এনেছো তুমি? শুন, শুধু আমি শাওনকে ভালোবাসি,
অন্য কেউ না, বুঝলি? ভালোবাসা জোর করে হয় না, সেটা মনে হয় তুমি ভালো করেই জানো। হ্যাঁ, আমি জানি, ভালো করেই জানি, কিন্তু আমি যা চাই তা যদি নিজে থেকে না আসে তা আমি জোর করেই আমার করে নিই। এমনকি সায়নও আমারই হবে। সেটা হবে না কখনো। গেম আমি ঠান্ডা মাথায় খেলি, বুঝলি? তুই যদি সায়নের পিছু না ছাড়িস আমি সায়নকে মেরে ফেলবো। আমি সায়নকে না পেলে কেউ তাকে পাবে না। প্লিজ নিশি, তুমি শাওনের কোনো ক্ষতি করো না। তুমি যা বলবা আমি তাই করব, তবুও শাওনের কোনো ক্ষতি করো না। এই তো কাজের কোথায় আসছো? তোমাকে তো এমনি এমনি ছেড়ে দেব না, তোকে মালয়েশিয়ায় পাঠিয়ে দেবো, সেইখানেই তুই থাকবি। প্লিজ এমনটা করো না, আমার বাসায় দাদি আছে। আমি বলছি আমি শাওনের ধারে কাছেও যাব না। সেদিন নিশি আমার কথা শুনে নাই, আমাকে নিয়ে আসছে মালয়েশিয়ায়। 3টা বছর খুব কষ্টে ছিলাম। নিশির ভাইয়ার কাছে রেখে চলে আসে, আমার পড়ালেখাটাও করতে দেয় নাই তারা। এই জন্যই তার মৃত্যুটাই তাকে দিয়েছি। শালি অনেক খেলেছে, আমার মিলিকে অনেক কষ্ট দিয়েছে। মিলি শানুকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মিলি বলে, জানো শাওন, আমি তোমাকে ছাড়া প্রতিটা রাত কেঁদে কাটিয়েছি। আমার জীবনে যে এমন কিছু হবে আমি কল্পনাও করিনি। এখন আর কাদার সময় না মিলি, এখন হাসি খুশির সময়। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। না, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিলে ঘুমাবো। পাগলি একটা, ঘুমাও। শানু মিলির মাথায় হাত বুলিয়ে দেয়। মিলি ঘুমিয়ে যায়। সকালবেলা শানু ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য পা বাড়ায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হতেই শানুর ফোনটা বেজে ওঠে। শানু নাম্বারটা দেখে মুস্কি হাসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ওয়ালাইকুম আসসালাম বস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। বস, রাজুর দুপুর 3টায় ফ্লাইট। ওর সব গ্যাং এর সব লোক সাথে নিয়ে আসবে বাংলাদেশে। ওকে, আর তুই ওর সাথে বাংলাদেশে আসবি। রাত 11টায় ওর খেল খতম করে দেব। ওকে বস। শানু কল কেটে দেয়। মুস্কি হেসে মিলির রুমে যায়। গিয়ে দেখে রুমে মিলি নাই। নিচে গিয়ে দেখে মিলি টেবিলে নাস্তা সাজাচ্ছে। সাজিম, আসাদ, মহিম, জোয়েল সোফায় বসে আছে। শাওন বলে, মিলি তুমি এসব করছো কেন? বাসায় তো কাজের লোক আছেই। থাকুক, তাতে কি হয়েছে? আজকে আমি নিজের হাতে রান্না করেছি তোমাদের জন্য। তাই বলে আর কথা নয়, বলে দিলাম। তারপর সবাই খেয়ে মুখ গোমরা করে বসে আছে টেবিলেই। মিলি তাদের মুখ গোমরা দেখে প্রশ্নবোধক চোখে তাকায়। সাজিম বলে, ভাবি তুমি এই রান্না কোথা থেকে শিখেছো? তোমার রান্নার হাতটা তো বেশ দারুণ। মিলির মুখে মুচকি হাসি ফুটে ওঠে। সবাই অনেক হাসি খুশি কথা বলে, কারণ মিলির হাতের রান্না বেশ দারুণ খেতে। রাত 10টা। শানু মিলির মাথায় হাত বুলিয়ে দেয়। মিলি ঘুমিয়ে যায়। কালো কোট, হাঁটুছেঁড়া প্যান্ট, মাথায় বড় টুপি, মুখে মাস্ক, একদম ফিটফাট। কোমরে 2 দিকে 2টা পিস্তল, পায়ের বাম পাশে একটা পিস্তল। সাজিম, আসাদ, মহিম, জোয়েলকে নিয়ে বের হয় বাসা থেকে। উদ্দেশ্য রাজুর বিএম হাউস। সিক্রেট গোয়েন্দা সব ডিটেলস বলে দিয়েছে। শানু মহিবকে বলে, মহিব আমাদের সব গ্যাংয়ের লোককে বলে দে বিএম হাউসটা ঘিরে ধরতে। বিএম হাউসে রাজু আছে, তার সব লোক তার সাথে। আমি বলার সাথে সাথেই ফায়ার হবে। আর জোয়েল, আসাদ, সাজিম তোরা স্নাইপার হাতে উপরে যাবি। আমাদের সব লোকেদের কাভার করবি তোরা 3 জন। আমি ডিরেক্ট হাউসের ভিতরে যাব। রাজুর বাহিরের লোক যেন একটা বেঁচে না থাকে। ওকে ভাই। আমি বাংলাদেশে সাধারণে একটাই শানুকে মেরে তারপর আমি বাংলাদেশে আমার আওতায় আনবো। পুরো বাংলাদেশ আমার নামে চলবে। হা হা হা। রাজু রাজ্য জয়ের হাসি দেয়। বস, শানুকে মারা এত সহজ না। সে ঠান্ডা মাথায় গেম খেলে। আমরা বাংলাদেশে আছি সে হয়তো জানে না, আর জানতে বেশি লেটও হবে না বস। আরে আমিও তোর চেয়ে কম খেলোয়াড় না, মনে রাখিস। আর আমাদের সব লোককে বলে দে বাহিরে ভালো করে গার্ড দিতে। আজকে রাতেই শানুকে মেরে ফেলবো। আর ফরিদ আর ফারদিন, তুই তো শানুর বাসা চিনস। জি বস। আজকেই তোর শেষ দিন। হঠাৎ রাজুর কানে গুলির শব্দ ভেসে আসে। রাকিব বলে, বস, আতঙ্ক চলে আসছে, আমাদের আজকে হয়তো শেষ দিন। আরে রাখ তোর বালের কথা, বাহিরে যা, গিয়ে দেখ কি অবস্থা। রাকিব বাইরে গিয়ে দেখে
তাদের লোক একটাও বেঁচে নেই, সব মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হঠাৎ রাকিবের বুকে এক লাথি মারে শানু। রাকিব ছিটকে গিয়ে রুমের মাঝে রাজুর পায়ের সামনে পড়ে। রাজু ভয় পায়। শানু জোরে হেসে দেয়। শানু বলে, কিরে, কি অবস্থা তোর? বলেছিলাম না এই শানু সাধারণ কেউ না, আতঙ্ক, ভয়ঙ্কর শানু। আমি ঠান্ডা মাথায় গেম খেলি, যেই গেমে কোনো ভুল নাই। দেখ শানু, ভালো হবে না বলে দিচ্ছি। আরে রাখ তোর বড় কথা। তুই কি ভুলে গেছিস তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? মহিব। জি ভাইয়া। এই দুইজনকে নিয়ে আমার মেন রুমে বেঁধে রাখ। ওকে ভাই। রাজু আর রাকিবকে নিয়ে যায় মেইন রুমে। চেয়ারে বাঁধা রাজু আর রাকিব। শানুকে বসার জন্য চেয়ার দেয় সিক্রেট গোয়েন্দা তালহা। তালহাকে দেখে রাজু অবাক হয়, সাথে রাকিবও। রাজু তালহাকে বলে, তালহা, তুই আমাদের সাথে বেইমানি করলি? তালহা মুস্কি হেসে বলে, আরেকটা বেটা, আমি তোর ছিলাম না কখনোই। আমি অল টাইম শানু ভাইয়ের ছিলাম। যেই মানুষটা আমাকে রাস্তা থেকে তুলে এনে নিজের আপন মানুষের মতো করে আশ্রয় দিয়েছে, তাকে ভুলি কি করে বল? তালহা চুপ থাক। ওকে ভাই। কিরে রাজু নাকি পাজুর বাচ্চা, কত না পটর পটর করেছিলি আমাকে মেরে ফেলবি। তুই আমার থেকে পাওয়ারফুল লোক, কোথায় গেল তোর এত বড় বড় কথা? দেখ শানু, আমাদেরকে ছেড়ে দে, না হলে তোর খবর আছে বলে দিলাম। জোয়েল বলে, ভাই শালার পুতে কি বলছে? ওই তুই কি বললি ভাইকে? কুত্তার বাচ্চা, তুই চিনস হে? ভাই ওর খেল খতম করে দিন। জোয়েল মাথা ঠান্ডা কর। বারবার বলতেছি আমাদেরকে ছেড়ে দে শানু, না হলে। না হলে? না হলে কি? শানুর মাথায় রক্ত উঠে যায়। ঠাস ঠাস করে 4টা বুলেট ভরে দেয় রাজুর মাথায়। রাজুর নিথর দেহটা চেয়ারসহ মাটিতে পড়ে যায়। রাকিব ভয়ে অজ্ঞান হওয়ার উপক্রম। রাকিব বলে, ভাই আমাকে ছেড়ে দিন। আপনি যা বলবেন তাই করব। প্লিজ ভাই ছেড়ে দিন। এই দেশ ছেড়ে চলে যাবি, তোকে যেন এই বাংলাদেশে আর না দেখি। জি ভাই, আর জীবনেও দেখবেন না। রাকিবকে ছেড়ে দেয়। সে চলে যায় দৌড়ে। শানু সবাইকে নিয়ে বাসায় চলে আসে। শানু তার বাবা মার খুনের প্রতিশোধ নিয়েছে। শানু এখন অনেক হালকা হয়েছে। মিলিকে নিয়ে কেটে যায় তার জীবন। 6 বছর পর। বাবাই বাবাই দেখো না, আসিফ ভাইয়া আমার চকলেট নিয়ে গেছে। আমার মামুনির কি হয়েছে? বাবাই দেখো না, আসিফ ভাইয়া আমার চকলেট নিয়ে গেছে। কিরে আসিফ, চকলেট নিয়ে জোরাজুরি কেন? সবাইকে তো চকলেট দিয়েছি। আমি খেয়ে ফেলেছি আমার চকলেট, এখন চকলেট নাই, তাই আবিদারটা খাবো। আসিফের কথা শুনে শাওন অবাক। শাওন আসাদকে ডাকে, আসাদ কই রে? এই আসাদ। কি হয়েছে ভাইয়া? দেখ তোর ছেলে আমার মেয়ের চকলেট খেয়ে শেষ করে দিয়েছে। জিজ্ঞেস করছি কেন চকলেট নিয়েছ? তোর ছেলে বলে আমার চকলেট শেষ, এখন নাকি আমার মেয়েরটাও খাবে। আসাদ টাসকি খায়। আসিফ চাচ্চু কি বলছে এসব কি সত্যি? আসিফ চুপ করে আছে। একটু পরে মিলি আসে। কি হয়েছে? মিলিকে শাওন সব বলে। মিলি তো হাসতে হাসতেই শেষ। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, শাওন বাবা হয়েছে। তাদের কোলে ফুটফুটে একটা মেয়ে হয়েছে, নাম আবিদা। সেই মেয়ে বড় হয়ে কথা বলতে শিখে গেছে। আসাদের এক ছেলে হাসিব, তার সাথে ঝগড়ায় দিন কাটে আবিদার। আর ঝগড়াটা হয় চকলেট নিয়ে। মহিব থাকে জোয়েলের কাছে। জোয়েল মহিব বিয়ে করেছে। জোয়েলের এক ছেলে, মহিবের এক ছেলে আয়ান আবির। সমাপ্ত। আমাদের গল্প এই পর্যন্তই। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।